অ্যালকেন মানে হচ্ছে ভাইয়া কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, বাকি হাতে 3টা করে এরকম হাত, মানে এই কার্বনের 1 2 3 4, এই কার্বনের 1 2 3 4, এই যে এটা হচ্ছে অ্যালকেনের সাধারণ সংকেত, মানে অ্যালকেনের হচ্ছে ওই যে কার্যকরী মূলকের যে স্ট্রাকচারটা। ভাই অ্যালকেনের সাধারণ সংকেতটা কি? CnH2n+2, CnH2n+2। আচ্ছা এই জিনিসগুলো একসাথে পড়াই দিই, এই জিনিসগুলো একসাথে পড়াই দিই। এটা হচ্ছে আমার অ্যালকেন, এটা আমার অ্যালকিন, এটা আমার অ্যালকাইন, একসাথে পড়াই দিলে তোমার একটা ছক হয়ে যাবে, সুন্দর করে বুঝবা। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, আর অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এটার কার্যকরী মূলকের স্ট্রাকচার তো বুঝলাম, এটা হচ্ছে ডাবল বন্ড, তাহলে 2টা হাত এরকম দিব, এটা ট্রিপল বন্ড। সো এই মোটামুটি আমাদের অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের কাহিনী। এবার আসো অ্যালকেনের কার্বন কার্বন বন্ড লেন্থ বা বন্ড ডিসটেন্সটা কত। অ্যালকেনের ক্ষেত্রে কার্বন কার্বন বন্ধন দূরত্বটা হচ্ছে 0.154 ন্যানোমিটার, অ্যালকিনের ক্ষেত্রে এটা 0.134 ন্যানোমিটার, আর অ্যালকাইনের ক্ষেত্রে এটা 0.120 ন্যানোমিটার। এখন আমি তোমাকে একটু আগে বলে আসছিলাম যে ভাইয়া বেনজিন ডাবল বন্ড আছে স্ট্রাকচারে, তার মানে এটা অ্যালকিন, তার মানে এটা অ্যালকিনের মতো কার্বন কার্বন বন্ড লেন্থ হওয়ার কথা। বাট বেনজিনের যেটা হয় এটা না হয়, এটা এক্সামে আসে তাই বলে দিচ্ছি, বেনজিনে হচ্ছে 0.139 ন্যানোমিটার হয়। সো বেনজিনের সব জায়গায় ব্যতিক্রম, বেনজিন ডাবল বন্ড আছে মানে অ্যালকিন, তার মানে এটা সংযোজন বিক্রিয়া বেশি দেওয়ার দরকার ছিল, কিন্তু তারা সংযোজন বেশি না দিয়ে আবার প্রতিস্থাপন বেশি দেয়, আবার এদের বন্ড লেন্থেও ভিন্নতা চলে আসছে। দ্যাট মিনস তুমি বলতে পারো যে এখানে আমাদের বেনজিন একটু হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ। বেনজিন অসম্পৃক্ত বাট বিশেষ ধরনের। অসম্পৃক্ত কথা থেকে বলি যে ভাইয়া অ্যালকেন যাদের সিঙ্গেল বন্ড আছে তাদেরকে এরকম আমরা সম্পৃক্ত জৈব যৌগ বলি, আর যাদের মধ্যে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড আছে তাদেরকে আমরা বলি অসম্পৃক্ত জৈব যৌগ, অসম্পৃক্ত জৈব যৌগ। ঠিক আছে। আচ্ছা আর একটা ব্যাপার যে অ্যালকেনকে আমরা কি বলি, একটা স্পেশাল নাম, এটা কি প্যারাফিন। কারণ তুমি দেখে আসছো ভাইয়া যে অ্যালকেনে কার্বনের 4টা হাতে ফিলাপ থাকে, ফিলাপ যেহেতু থাকে এরা রাসায়নিকভাবে অত্যন্ত নিষ্ক্রিয় হয়, আর রাসায়নিকভাবে নিষ্ক্রিয় যৌগগুলোকে আমরা বলে থাকি প্যারাফিন। এরা সচরাচর কারোর সাথে রিয়াকশন দিতে চায় না, যদি রিয়াকশন করতে হয় তাহলে তোমাকে ওই যে প্রতিস্থাপন বিক্রিয়া, ওকে একজনকে বের করতে হবে আর একজনকে ওখানে ইন করাইতে হবে, প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দিয়ে থাকে। সো এখানে তুমি লিখে রাখতে পারো যে প্যারাফিন থেকে তুমি মনে রাখবা এরা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়াটা বেশি দেয়, প্যারাফিনের প প্রতিস্থাপনের প। আর অ্যালকিন অ্যালকাইনের মধ্যে কি আছে ভাইয়া, অ্যালকিন অ্যালকাইন হচ্ছে কি দিত, সংযোজন বিক্রিয়া বেশি দিত। তাহলে এই দুইজন হচ্ছে আমাদের সংযোজন বিক্রিয়া বেশি দেয়, কারণ এই দুইজনের মধ্যে কি আছে, ডাবল বন্ড আছে, মানে পাই বন্ধন আছে, দুর্বল বন্ধন ভেঙে দাও, হাত ফাঁকা, হাত ফাঁকা মানে কি ওখানে কেউ বসবে, বসা মানে কি সংযোজন বিক্রিয়া। সো আমরা আশা করি বুঝতে পারছি। সো এই হচ্ছে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইনের একটা ছোট তোমাদের ব্রিফ দিলাম, এখান থেকে কিন্তু কোশ্চিন আসে, এই এমসিকিউ পার্টে বিশেষ করে ভালো করে মাথায় রাখবো। দেখো অ্যালকেন প্রিপারেশনের জন্য বেশ কিছু বিক্রিয়া আছে। 1 নাম্বার হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এগুলো নামধারী বিক্রিয়া, এগুলো তোমাকে বারবার লিখে লিখে মাস্ট মুখস্থ করে ফেলতে হবে। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াগুলো দেয়, মনে রাখবা যে আমাদের অ্যাসিটিক অ্যাসিড মনে রাখতে পারো, বা তোমার অ্যাসিডের লবণগুলো। অ্যাসিডের লবণ কেমন ভাইয়া, অ্যাসিড তো এরকম হয় যে CH3COOH, ধরো একটা অ্যাসিড, সো এই CH3 এর বদলে আমরা কি লিখি ভাই, আর মূলক লিখেন। আচ্ছা আর মূলক লিখি আমরা, আচ্ছা একটা লিখি যে CH3COOH, এখানে এটা। এখন চিন্তা করো অ্যাসিডের লবণ মানে কি, লবণ মানে তুমি দেখবা লবণ মানে হচ্ছে আমাদের এই অ্যাসিড থেকে হাইড্রোজেনের পার্টটা বের হয়ে একটা ধাতু ঢুকবে, সেটা হতে পারে সোডিয়াম, হতে পারে ম্যাগনেসিয়াম। তাহলে এই জায়গায় ধরো সোডিয়াম অ্যাড করলা, আর এই জায়গায় তুমি যেটা দিলা এই পাশে একটা অ্যালকাইল গ্রুপ দিলা। সো এই হচ্ছে তোমার মোটামুটি এখানকার একটা অ্যাসিডের লবণ হয়ে গেল। অ্যাসিডের লবণের সাথে তোমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে সোডা লাইম। ভাইয়া সোডা লাইম জিনিসটা কি, আমরা 9-10 পড়ছি, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইডের একটা মিশ্রণ। এইটাও এমসিকিউতে আসে যে সোডা লাইম কোন ধরনের রিয়াকশনে ইউজ করা হয়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় এটা ইউজ করা হয় সোডা লাইম। সো এখানে শর্টকাটটা হচ্ছে এরকম, শর্টকাটটা আমাদের এরকম, শর্টকাটটা এরকম। আচ্ছা তুমি এখানে আর মূলক না দিয়ে CH3COOH এতটুকুই রাখো,
এতটুকুই রাখো, কারণ এটা হচ্ছে 2 কার্বন বিশিষ্ট একটা অ্যাসিডের লবণ, এতটুকু মনে রাখো। শর্টকাটটা এরকম হচ্ছে, দেখো NaO পার্ট থেকে এখান থেকে আমাদের এই যে COONA এই পর্যন্ত তুমি বক্স করে দিবা। তুমি যদি একটু ভালোভাবে বুঝো, বুদ্ধিমান হও, তাহলে যেটা করবা এইটা লাস্টটা রাখবা আর এই প্রথমটার ফার্স্টটা রাখবা, তাহলে এই দুইজন হচ্ছে বক্সের বাইরে থাকবে, তাহলে এই দুইজন মিলে CH3 আর H মিলে CH4 বানাবে। আর এই ভেতরের পার্টটা যদি তুমি জোড়া দাও, দেখো সোডিয়াম 2টা আছে, কার্বন একটা আছে, অক্সিজেন 3টা আছে, তার মানে এখানে সোডিয়াম কার্বনেট তৈরি করতেছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মেকানিজমটা। এখানে একটু হিট দিয়ে দিতে হবে। এখন চিন্তা করো ভাইয়া, এইখানে আমাদের কার্বন কয়টা ছিল? 2টা ছিল। এই জায়গায় আমার রিয়াকশনের পরে কার্বন কয়টা হয়ে গেছে? 1টা হয়ে গেছে। দ্যাট মিনস তুমি বুঝতেছো যে আমার এখানে কার্বন সংখ্যা হ্রাস পাচ্ছে, এই জন্য এটার নাম ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। সো নেক্সটে আমরা চলে যাই। তারপরে আমাদের হচ্ছে উডস বিক্রিয়া। উডস বিক্রিয়া বা এটাকে তুমি এরকম মনে রাখো, হস্যু দিয়েই লেখো বাংলায়, যে উডস বিক্রিয়া বাংলায় লিখো, একটু কারণ আছে। আর এখানে মনে রাখবা ডিকার্বক্সিলেশনে কার্বন সংখ্যা হ্রাস পায়, এই লাইনটা একটু খেয়াল রাখো, এটা একটু মনে রাখবা। উডস বিক্রিয়ায় কি কি জিনিস ইউজ হয়? উডস বিক্রিয়ায় ইউজ হয় হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। কি কি ইউজ হয়? 2 অণু অ্যালকাইল হ্যালাইড। তারপরে ইউজ হয় হচ্ছে আমার 2 অণু ধাতব সোডিয়াম। এটাকে মনে রাখো এইভাবে, যে এইভাবে লিখো ধাতব সোডিয়াম। আর এখানে তুমি মনে রাখতে পারো ভাইয়া শুষ্ক ইথার, শুষ্ক ইথার। সো এটাও আমার 2 অণু, এটাও আমার 2 অণু। সো এখন তুমি এখানে উডস বিক্রিয়ায় কিভাবে কি রিয়াকশন গুলো লিখি? অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইডকে লিখলাম RX। অ্যালকাইল হ্যালাইড, বলো এটা অ্যালকাইল মূলক, আর হ্যালোজেনকে আমরা X দ্বারা বোঝাই, দ্যাট মিনস এটার নাম অ্যালকাইল হ্যালাইড। পরের RX কে তুমি একটু অন্যভাবে লিখবা, সেটা হচ্ছে এটাকে RX লিখছো, এটাকে R কে এবার পরে দিবা, X কে আগে দিবা, আর মাঝখানে ধাতব সোডিয়াম দিয়ে দিবা। আর প্রভাবক হিসেবে এই যে এখানে ইউজ হবে শুষ্ক ইথার। সো এখানেও তোমার বক্স করতে হবে। কি বক্স করব ভাইয়া? বক্স করব এরকম, যে এই প্রথমটা রাখবো, এই শেষটা রাখবো, মাঝের পুরোটাকে বক্সে পাঠাই দিব। তাহলে এই আর এই আর মিলে আর তৈরি করলো। আর এখানে কি করলো? 2NaX, 2NaX। দেখো তুমি এখন যদি একটু চিন্তা করো, একটু যদি এখানে চিন্তা করো ভাইয়া, আমি যদি আর এর জায়গায় নিতাম হচ্ছে CH3X, আর মানে ইথাইল গ্রুপ, মানে অ্যালকাইল, তাহলে একটা মিথাইল নিলাম। এই X এর জায়গায় তুমি X নিলে, আর এর জায়গায় CH3 নিলা, তাহলে কি হতো? কি বলা ছিল? যে এই X থেকে এই X বক্স, এটা CH3 CH3, তাহলে CH3 CH3, আর এটা হচ্ছে 2 অণু সোডিয়াম হ্যালাইড। তাহলে চিন্তা করো যে ভাইয়া এখানে কি ঘটনা ঘটলো। ঘটনাটা এটা ঘটছে, তুমি নিছো এখানে কার্বন সংখ্যা 1, তুমি এখানে পাইছো কার্বন সংখ্যা 2। এবার যদি আমি তোমাকে আরেকটা রিয়াকশন দিই, তুমি দিছো এটা ভাইয়া CH3 CH2, আর এখানে হ্যালোজেনের জায়গায় এবার একটা ক্লোরিন বসাইছো, 2 অণু সোডিয়াম। আবার বলছিলাম কি এবার Xটা আগে লিখতে হবে, তারপর CH2 CH3, শুষ্ক ইথার কিন্তু প্রতিটাতে যাবে। এবার আবার তুমি X থেকে X বক্স করো, X থেকে X বক্স মানে ক্লোরিন থেকে ক্লোরিন বক্সে পাঠাই দাও, তাহলে কি হইলো? CH3 CH2, CH2 CH3, তাহলে যৌগটা কি হইলো? CH3 CH2, CH2 CH3, আর এখানে 2 অণু সোডিয়াম ক্লোরাইড। তাহলে কি হইলো? ব্যাপারটা হইছে এখানে কার্বন, এখানে দেখো ভাইয়া আবারও প্রথম যৌগে কার্বন ছিল 2টা, এখানে কার্বন হয়ে গেছে 4টা। তার মানে তুমি যে কাজটা বুঝতে পারছো, যে আমি যদি কার্বন 2টা দিই হয়ে যাচ্ছে 4টা, আমি যদি কার্বন 5টা দিই হয়ে যাবে 10টা, আমি যদি কার্বন 8টা দিই হয়ে যাবে 16টা। তার মানে কার্বন সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে, তাই এখানে উচ্চতর অ্যালকেন তৈরি হয়। উচ্চতর অ্যালকেন কেন বলা হচ্ছে? কার্বন ডাবল হয়ে যাচ্ছে। উচ্চতর অ্যালকেন কোন বিক্রিয়ায় তৈরি হয়? শর্টকাটটা হচ্ছে দেখো, উডস বিক্রিয়ার হস্যু, আবার উচ্চতর অ্যালকেনও হস্যু দিয়ে শুরু, তাহলে উচ্চতর অ্যালকেন প্রস্তুতির রিয়াকশন হচ্ছে আমাদের উডস বিক্রিয়া। এখন তুমি একটা বিষয় খেয়াল করছো কিনা ভাইয়া, দেখো আমি যে এই পাশে CH3X নিলে এই পাশেও CH3X নিছি, এই পাশে যদি CH3 CH2Cl নিই এই পাশেও কিন্তু CH3 CH2Cl নিছি, দ্যাট মিনস আমি দুইটাই সেম বিকারক নিয়ে নিছি। কিন্তু তোমার যদি এমন থাকে দুইটাই তোমার 2 অণু অ্যালকাইল হ্যালাইড সেম না, ভিন্ন ভিন্ন, কার্বন সংখ্যা ভিন্ন ভিন্ন, তখন কি করবা? সো সেই কেসটা আমরা দেখব, তবে এইগুলোই বেশি আসে। সেই কেসটা হচ্ছে আমি এখনই দেখাচ্ছি, সেই কেসটা আমি দেখাচ্ছি। একটা রিয়াকশন দিই তোমাকে, দেখো CH3Cl প্লাস
ওই যে 2 অণু ধাতব সোডিয়াম, আবার দিলাম CH3CH2Cl। দেখো তোমাকে আগে ফার্স্টে বুঝতে হবে এটা কি বিক্রিয়া। দেখো তো এখানে একটা অ্যালকাইল হ্যালাইড, এখানে একটা অ্যালকাইল হ্যালাইড, এখানে আবার ধাতব সোডিয়াম। সব থেকে মজার ব্যাপার এখানে থাকবে শুষ্ক ইথার। তুমি উডস বিক্রিয়া ভুল করবা মানে তুমি অর্গানিক পড়োই নাই। তোমাকে নামধারী বিক্রিয়া তো অনেক ভালোভাবে পড়া লাগবে, লেখা লাগবে। উডস বিক্রিয়া অনেকগুলো তোমাকে সংকেত দেয়, সোডিয়াম আছে, ধাতব সোডিয়াম উডস বিক্রিয়া, অ্যালকাইল হ্যালাইড আছে উডস, তাও বুঝলাম না শুষ্ক ইথার আছে উডস বিক্রিয়া। এখন দেখো এখানে কার্বন কয়টা ভাই, আমার একটা, এখানে কার্বন কয়টা, আমার দুইটা। সো এই ধরনের হইলে আমি কি করব? এই ধরনের হইলে তুমি তো জানো যে আমার উডস বিক্রিয়ায় কি হয়, সব কার্বন সংখ্যা ডাবল হয়ে যায়। তাহলে এইটার জন্য একটা ডাবল হবে। তাহলে এইখান থেকে যদি ডাবল হয় তাহলে এখানে কার্বন কয়টা আছে, একটা, CH3। তাহলে এখান থেকে তুমি যে যৌগটা পাবা ডাবল হলে সেটা কি হয়, CH3 প্লাস এই কার্বনে কার্বন সংখ্যা কত আছে ভাই, দুইটা আছে। আমি জানি উডস বিক্রিয়ায় কার্বন সংখ্যা ডাবল হয়ে যায়, তাহলে এই যে বিক্রিয়ার জন্য যেটা হবে 2 থেকে 4 হয়ে যাবে। CH3CH2CH3 এবং এট লাস্ট কি হবে, এখানে কার্বন একটা আছে, এখানে কার্বন দুইটা আছে, তাহলে 1 আর 2 কত হয় ভাইয়া, 3 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন তৈরি হবে। 3 কার্বন বিশিষ্ট অ্যালকেনকে প্রোপেন। সো এই যদি আমাদের একটা জোড় একটা বেজোড় থাকে, একটা জোড় একটা বেজোড় সংখ্যক কার্বন থাকে, তখন আমরা কিভাবে যৌগ লিখবো আশা করি বুঝছি। প্রথম যে যৌগটা থাকবে ওটার কার্বন সংখ্যা ডাবল করে লিখবো, দ্বিতীয় যে যৌগটা থাকবে ওটার কার্বন সংখ্যা ডাবল করে লিখবো, তারপরে এই কার্বন আর এই কার্বন মিলে যত কার্বন হবে অত কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন বসাই দিব। আশা করি আমরা বুঝতে পারছি এতটুকু। সো উডস বিক্রিয়া ডান। 3 নাম্বার বিক্রিয়া হচ্ছে অ্যালকেন প্রস্তুতির 3 নাম্বার বিক্রিয়া আমরা চলো শুরু করি। সেটা হচ্ছে আমাদের গ্রিগনার্ড বিকারক থেকে। খুবই ইজি একটা বিক্রিয়া গ্রিগনার্ড বিকারক, তোমরা লিখবে উপরে। গ্রিগনার্ড বিকারকের হচ্ছে সংকেত আমি প্রথম ক্লাসে দেখাইছি, RMgX। গ্রিগনার্ড বিকারকের সাথে যদি তুমি পানির রিয়াকশন দাও, পানি, সো সেখান থেকে কিন্তু অ্যালকেন প্রস্তুতি হতে পারে কিনা চলো একটু দেখি। দেখো গ্রিগনার্ড বিকারকে কি পোর্শন আছে, গ্রিগনার্ড বিকারকে যেটা হয় ভাইয়া ধাতুর অংশ, ম্যাগনেসিয়াম ধাতুর অংশ, তাহলে এটা অলওয়েজ প্লাস হবে, আর অ্যালকাইল পোর্শনটা মাইনাস হবে। আর পানির অংশ কিভাবে ভাঙে ভাইয়া, হাইড্রোজেন প্লাস OH মাইনাস। এখন সোজা হিসাব ভাই, তুমি H প্লাস মানে প্লাস মাইনাস যোগ করো। 5 নম্বর ক্লাসে ভাই এটাই বুঝাইছিলাম, ঠিক আছে? 5 নম্বর ক্লাসে এখানে H প্লাস আর R মাইনাস দুইজন মিলে কি হলো RH, আর এখানে OH মাইনাস আর MgX, তাহলে MgX Mg, এই যে Mg আর এখানে OH মাইনাস, তাহলে MgOH এই জিনিসটাই কিন্তু আসলে আমার দেখো অ্যালকাইল মানে অ্যালকাইল মানে কি CH3 ধরো, আর একটা H মানে CH4, অ্যালকাইল মানে কি CH2CH3, আর একটা H মানে কি CH3CH3। তার মানে গ্রিগনার্ড বিকারকের সাথে তুমি যদি পানির রিয়াকশন দাও সেখানে কি তৈরি হবে, অ্যালকেন তৈরি হবে। আর একটা রিয়াকশন দেখো তো ভাইয়া, এটা তুমি বলো তো যে গ্রিগনার্ড বিকারক RMgX, এটা প্লাস এটা মাইনাস। তুমি যদি অ্যালকোহলের রিয়াকশন দাও, অ্যালকোহল কি রকম দেখতে হয়, ROH, তাহলে এখানে OH মাইনাস আর প্লাস, কারণ এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা সবসময় হাই থাকে, তাহলে অক্সিজেন নেগেটিভ হবে আর এটা পজিটিভ হবে। তাহলে চিন্তা করো এই নেগেটিভ আর এই পজিটিভ মিলে তৈরি করবে হচ্ছে RR, আর এখানে আবারও MgOH তৈরি হবে। ভাইয়া RR মানে কি CH3CH2 কেবলই শিখে আসছো। তার মানে তুমি যদি গ্রিগনার্ড বিকারকের সাথে অ্যালকোহল দাও তাও আমার অ্যালকেনি তৈরি হবে, তুমি যদি গ্রিগনার্ড বিকারকের সাথে পানি দাও তাও আমার অ্যালকেনি তৈরি হবে। সো এই জিনিসগুলো ভাইয়া একটু সুন্দর মতো নোট করো। আমি বলবো যে তোমার আর জীবনে অর্গানিক প্যারা হবে না যদি তুমি নোটগুলো সুন্দর মতো এক জায়গায় করে রাখতে পারো। বইয়ে এখানে ওখানে অনেক জায়গায় ছিটানো আছে, আমি এক জায়গায় করে দিচ্ছি। 4 নাম্বার রিয়াকশন হচ্ছে ভাইয়া মনে রাখবা আমাদের 2 ধরনের রিয়াকশন আছে কার্বনিল যৌগ থেকে। ভাইয়া কার্বনিল যৌগ কারা, কার্বনিল যৌগ হচ্ছে কার্বনিল যৌগের স্ট্রাকচারটা হয় এরকম। দেখো কার্বনিল মানে কার্বন আছে, এটা মাথায় রাখো, কার্বন আছে আর এইখানে হচ্ছে এরকম ডাবল বন্ড থাকে, দুই পাশে দুইটা হাত ফাঁকা থাকে। সো এইটার স্ট্রাকচার হচ্ছে কার্বনিল যৌগ। এরকম স্ট্রাকচারের কারা কারা আছে আমাকে বলো তো, এরকম স্ট্রাকচারের কারা কারা আছে? এরকম স্ট্রাকচারের হচ্ছে 2 জন আছে, একটা হচ্ছে অ্যালডিহাইড, আর একটা হচ্ছে কিটোন। সো কার্বনিল যৌগ থেকে তুমি কিভাবে অ্যালকেন পাবা? মনে রাখবা কার্বনিল যৌগকে বিজারণ করতে হবে। বিজারণ মানে কি ভাইয়া, বিজারণ মানে কি, বিজারণ মানে কেবল পড়াইছেন হাইড্রোজেনটা যোগ করতে হবে,
হাইড্রোজেন যোগ মানে কি অক্সিজেন বিয়োগ, হ্যাঁ এখানে একটা অক্সিজেন আছে ওকে বের করে দিই, হাইড্রোজেন এখানে দিয়ে দিই, তাহলে কি হবে এই ধরনের যৌগ যদি তোমার মাঝখানে সিও কখনো থাকে এবং সেখানে যদি কিছু কন্ডিশন দেয়, তুমি মনে রাখবা এই যে অ্যালডিহাইড বা কিটোন থেকে তোমার কি হবে এই জায়গায় এই সিও থেকে বিজারণ মানে কি ভাই, বিজারণ মানে অক্সিজেন বের করব, তার মানে এই ডাবল বন্ড ভেঙে অক্সিজেন বের হবে এবং এইখানে কে ঢুকবে, হাইড্রোজেন ঢুকবে, তাহলে কি হলো দেখো তো, তাহলে এরকম হয়ে গেল সি থাকলো, ডাবল বন্ড ভেঙে অক্সিজেন চলে গেছে, দুইটা হাইড্রোজেন এখানে বসে গেছে, ডাবল বন্ডের জন্য দুইটা হাইড্রোজেন বসবে, তাহলে দুইটা হাইড্রোজেন বসলো, দুই পাশে দুইটা হাত ফাঁকা হইলো। সো এটা এই মূলকের নাম হচ্ছে মিথিলিন মূলক এবং এই মিথিলিন মূলক কার সাথে থাকে ভাই, অ্যালকেনের সাথে থাকে। একটু যদি আমি উদাহরণ দিই তোমাকে, উদাহরণ দিই তাহলে দেখো আমাদের এরকম একটা যৌগ আছে CH3 CO CH3, এরকম একটা যৌগ আছে, দেখো এই যে মাঝখানে CO দুই সাইডের হাতে কি দুইটা কিছু আছে, কি আছে CH3। এখন এখানে তুমি যদি প্রভাবক হিসেবে জিঙ্ক অ্যামালগাম প্লাস গাঢ় HCl দাও তাহলেও সেটা হচ্ছে আমাদের কার্বনিল যৌগের বিজারণ বিক্রিয়া হবে। তুমি যদি এখানে ভাইয়া আমাদের হাইড্রাজিন দাও NH2 এটার নাম হচ্ছে হাইড্রাজিন, এটার নাম কি ভাইয়া হাইড্রাজিন, ভালো করে লিখে নাও হাইড্রাজিন। সো এইটা যদি দাও তাও আমার কার্বনিল যৌগের বিজারণ বিক্রিয়া হবে। তুমি যদি উপরে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl দাও এই বিক্রিয়ার নাম হবে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণের ইংলিশ তো জানোই, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। তুমি যদি নিচে হাইড্রাজিন দাও NH2 এটা হবে উল্ফ কির্শনার বিক্রিয়া, উভয় ক্ষেত্রেই প্রোডাক্ট সেম। প্রোডাক্ট কি ভাইয়া মাঝখানে এই যে বিজারণ মানে কি অক্সিজেন বের করো, এই জায়গায় হাইড্রোজেন দিয়ে দাও, তাহলে কি হইলো ভাইয়া CH3 রাখেন, এই জায়গায় কি আছে কার্বন দেন অক্সিজেন বের হয়ে দুইটা হাইড্রোজেন গেছে, তাহলে হাইড্রোজেন আর এখানে CH3, তাহলে কি হইলো ভাইয়া এখান থেকে আমরা তিন কার্বন বিশিষ্ট হচ্ছে আমাদের কিটোন, এটার নাম কি ছিল প্রোপানন থেকে আমরা কি পাইলাম, প্রোপেন পেয়ে গেলাম। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের অ্যালকেন প্রস্তুতির যাবতীয় রিয়াকশন গুলা। আমাদের 4 ধরনের রিয়াকশন আমি দেখাইছি, আর একটা রিয়াকশন পরে দেখাবো, এখন লাগবে না। ঠিক আছে, তাহলে অ্যালকেন প্রস্তুতির রিয়াকশন গুলো আমরা বুঝছি, যদি আমরা বুঝে থাকি তাইলে হচ্ছে আমাদের মোটামুটি ডান। এখন তোমাদেরকে আমি আরেকটা রিয়াকশন তোমাদের দিয়ে করাই, চলো তোমাদের দিয়ে কিভাবে করাবো। দেখো ভাইয়া আমি একটু আগে তোমাকে দেখাই আসছি, এই রিয়াকশনটা আগেই দেখাইছি। আমি যদি অ্যালকেনের বড় ভাই অ্যালকিন থেকে অ্যালকেন বানাইতে চাই, অ্যালকিন মানে কি কার্বন কার্বন ডাবল বন্ড থেকে বানাইতে চাই, তাহলে কি করতে হবে, আমি একটু আগে শিখাই আসছি যে আমি ধরো তোমাকে এরকম একটা যৌগ দিয়ে দিলাম CH2 ডাবল বন্ড CH2, আমি কেবলই বলে আসছি যে ভাইয়া ডাবল বন্ড যেখানে আছে সেখানে পাই বন্ধন আছে, পাই বন্ধন কি হয় দুর্বল, পাই বন্ধন যেখানে সেটাকে আমরা খুব ইজিলি ভাঙতে পারি, যেখানেই পাই বন্ধন দেখবে ভাঙার চেষ্টা করবা, এটা কারণ দুর্বল বন্ধন। পাই বন্ধন ভাঙতে গেলে আমি কেবলই বলছি এটাকে হচ্ছে বিজারক পদার্থ অ্যাড করতে হয়। তুমি এখানে দিতে পারো নিকেল প্লাস হিট, তুমি এখানে দিতে পারো প্লাটিনাম প্লাস হিট, অনেক কিছু দিতে পারো, বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দিতে পারো 200 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে যেটা হবে এখানে একটা পাই বন্ধন, দেখো একটা সিগমা একটা পাই বন্ধনটা ভেঙে যায়, একটা বন্ধন ভাঙলে দুইটা হাত ফাঁকা হয়, তাহলে কি হইলো CH2 বন্ধন একটা ভেঙে গেছে, তাহলে একটা বন্ধন নাই, একটা তাহলে দুইটা হাত ফাঁকা হয়, এই কার্বনে একটা হাত ফাঁকা হয়েছে, এই কার্বনে একটা হাত ফাঁকা হয়েছে। নিকেল প্লাটিনাম এগুলো হচ্ছে বিজারক পদার্থ, বিজারণ মানে হাইড্রোজেন যোগ করা, তাহলে এই হাইড্রোজেন যোগ এটা প্রকারান্তরে বোঝায়, এখানে একটা হাইড্রোজেন আসবে, এখানে একটা হাইড্রোজেন আসবে, তার মানে তৈরি হয়ে গেছে CH3। আশা করি বুঝছো। এবার আমি অ্যালকিনেরও বড় ভাই অ্যালকাইন নিয়ে আসলাম, এখানে সেম কাজটাই আমি করলাম। এই বিক্রিয়াটা 2 ধাপে হবে। প্রথম ধাপে কি হবে, একটা পাই বন্ধন ভাঙবে, একটা পাই বন্ধন ভাঙলে এই কার্বনে একটা হাত এই কার্বনে একটা হাত ফাঁকা হবে এবং ওখানে হাইড্রোজেন ঢুকবে, তাহলে কি হবে কার্বন কার্বন ডাবল বন্ড, তাহলে এখানে CH2 ছিল একটা করে হাইড্রোজেন আসবে CH2 আবার যখন তুমি এখানে নিকেল প্লাস হিট দিবা তখন আরেকটা পাই বন্ধন ভাঙবে, তখন আরেকটা করে হাইড্রোজেন ঢুকবে, তখন এটা হবে CH3। তার মানে তুমি অ্যালকেন বানাইতে দিলে সবথেকে ইজি রিঅ্যাকশন এইগুলা, অ্যালকেন বানাইতে দিলে অ্যালকিন থেকে বানাবা, অ্যালকাইন থেকে বানাবা, সো এইগুলো খুবই ইজি রিঅ্যাকশন। ঠিক আছে, সো এই জিনিস হচ্ছে খুব সুন্দর মতো করে ফেলবা। তাহলে অ্যালকেন প্রস্তুতির সবগুলো রিঅ্যাকশন বুঝছো, এবার অ্যালকিনে চলে যাব। ভাইয়া একটু আগেই আমি বলছি অ্যালকিন যখন বানাবা তাহলে এর বড় ভাইয়ের কাছে চলে যাও, এর বড় ভাই কি অ্যালকাইন না, তাহলে অ্যালকাইন, তাহলে এই যে
একটা অ্যালকাইন নাও ইথাইন, ইথাইনের মধ্যে যদি তুমি আবারও ওই যে নিকেল প্লাস হিট দাও, কাহিনী কিন্তু ঘটে যাবে যে এটা প্রথমে একটা বন্ধন ভাঙবে, ডাবল বন্ড হইলো, তারপরে এটা তো একটা চেইন বিক্রিয়ার মতো, আর একটা বন্ধন ভেঙে সিঙ্গেল বন্ডে চলে যাবে। সো যেটা করতে হয়, এটা যাতে একটা বন্ধন ভেঙে ওই জায়গায় বিক্রিয়াটা থেমে যায় এমন কিছু দিতে হবে। আমি আবার বলি যে এখানে আমার অ্যালকিন মানে ডাবল বন্ড বানাইতে হবে, তাহলে ট্রিপল বন্ড থেকে ডাবল বন্ড কেমনে বানানো যায়? এখানে 3টা বন্ধন আছে, তাহলে একটা বন্ধন ভাঙতে পারলেই তো হচ্ছে। তাহলে নিকেল প্লাস হিট না দিয়ে আমি এখানে দিব হচ্ছে নিকেল প্লাস হিট থেকে আর একটা হচ্ছে প্রভাবক, আমি তোমাকে একটু আগে শিখে আসছি বিজারক পদার্থ, প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট, যেটাকে আমি রোজেনমান্ড বিকারক শিখে আসছি। এখানে যে বেরিয়াম সালফেটটা আছে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারে শিখবে, এটা প্রভাবক 20। প্রভাবক 20 কি করে, বিক্রিয়াটা এখানে এক ধাপ যাওয়ার পরে থামাই দেয়। তাহলে কি হইলো দেখো, এখানে আবার ভেঙে গেল। তো ভেঙে গেলে কি হবে, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন বসবে, ভেঙে গেলে কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে একটা করে ছিল এখন 2টা করে হাইড্রোজেন হয়ে যাবে। সো হয়ে গেল আমাদের অ্যালকিন। ঠিক আছে, এবার অ্যালকিন প্রস্তুতির আরো কিছু রিয়াকশন আছে। অ্যালকিনে কি আছে, এ আছে না, তাহলে অ্যালকোহলেও কি এ আছে না, তাহলে অ্যালকোহল থেকেও তুমি কিন্তু এটা বানাইতে পারো। তাহলে অ্যালকোহল থেকে কেমনে বানায় দেখো, আমি যদি এরকম একটা যৌগ দিই, দেখো তো CH3 CH2 OH, এখানে ধরো তোমাকে আমি দিয়ে দিলাম সালফিউরিক অ্যাসিড, এখানে আমি তোমাকে দিলাম H3PO4, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 300 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এইটা হচ্ছে আমাদের 180 থেকে বা 170 থেকে 200, হ্যাঁ 170 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ মনে রাখবা ভাই, এগুলো খুব আসে। এখন চিন্তা করে এটার মেকানিজম আছে, মেকানিজম জাস্ট আমরা এইটা শিখবো, এই যে এইটার মেকানিজম শিখবো। বাট আপাতত মনে রাখো যে যখন আমার 2 কার্বন বিশিষ্ট দিবে তখন খুব ইজি, কারণ একটা কার্বন 2টা কার্বনের মাঝে ডাবল বন্ড চুপচাপ বসাই দিবা, প্রতিটারই তোমার হচ্ছে রেজাল্ট হবে যে এরকম CH2 ডাবল বন্ড CH2, প্রতিটারই রেজাল্ট হবে এটা। তার মানে আমি যদি দেখাই আমাদের অ্যালকোহল থেকে তুমি যদি সালফিউরিক অ্যাসিড দাও তাও আমার অ্যালকিন হচ্ছে, তুমি যদি এখানে ফসফরিক অ্যাসিড দাও তাও আমার অ্যালকিন হচ্ছে, তুমি যদি এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড দাও তাও আমার অ্যালকিনই হচ্ছে। সো এই জিনিসগুলো একটু মনে রাখবা ভাইয়া, খুব আসে এক্সামে, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু কষ্ট করে মনে রাখা লাগবে। এখন আসো, আমি তোমাকে আরেকটা কথা বলে আসছিলাম যখন আমি শুরুর দিকে পড়াইছি, অপসারণ বিক্রিয়া। অপসারণ এলিমিনেশন মানে কি, একজন বের হয়ে যায়, কেউ তো ওখানে ঢুকে না। অপসারণ মানে কি, একজন বের হয়ে গেছে, বের হয়ে যাওয়া মানে কি হাত ফাঁকা হওয়া, হাত ফাঁকা হইলে কেউ তো ঢুকে নাই, তাহলে ওই জায়গায় কি ডাবল বন্ড হয়ে যায়। অপসারণ বিক্রিয়ায় তোমার হচ্ছে এই অ্যালকিন গুলো তৈরি হয়। তাহলে অপসারণ বিক্রিয়া যদি আমি দিই, অপসারণ বিক্রিয়ায় আমি আবার বলে দিছিলাম যে আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক দিতে হয়, এটা আগে দিয়ে দিলাম। আর এখানে আমি দিলাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, আমি অ্যালকাইল হ্যালাইড একটা দিলাম। কি ঘটনা ঘটে এখানে, অ্যালকাইল হ্যালাইড হিসেবে আমি দিলাম এরকম যে CH2Cl। সো এরকম একটা যৌগ দিলে দেখো পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, 2 কার্বন বিশিষ্ট, আমি বলছি 2 কার্বনের একটা সুবিধা আছে, 2 কার্বনের সুবিধা হচ্ছে 2টাই তো কার্বন, তাহলে মাঝে একটা ডাবল বন্ড বসাই দিলে হচ্ছে। তুমি মনে রাখবা যে আমার অ্যালকাইল হ্যালাইড যখন এরকম পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক থাকবে তখন এটা সব সময় ডাবল বন্ড ফর্ম করবে। তাহলে এই জায়গায় বলো তো কি তৈরি হবে, এই জায়গায় জাস্ট এখানে একটা ডাবল বন্ড হবে, তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড, তাহলে এই পাশে একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, এই পাশে 2টা হাইড্রোজেন। সো তাইলে আমরা মোটামুটি ভাইয়া এখান থেকে অ্যালকিন প্রিপারেশনের বেশ কয়টা রিয়াকশন শিখছি। ওর বড় ভাই অ্যালকাইন থেকে করছি, অ্যালকোহল থেকে করছি, এবং অ্যালকাইল হ্যালাইড থেকে করছি। কোথা থেকে করছি, অ্যালকাইল হ্যালাইড থেকে করছি। সো এই জিনিসগুলো আমরা টুকটাক মাথায় রাখবো। অ্যালকিনের বেশ কিছু নামধারী বিক্রিয়া আছে, মানে এতক্ষণ পড়লাম অ্যালকিনের প্রস্তুতি, এখন হচ্ছে অ্যালকিনের বিক্রিয়াগুলো, এবং এখান থেকে ভাই মাস্ট কোশ্চিন আসবে। সো ভালোভাবে এই জায়গায় গুরুত্ব দাও। অ্যালকিনের বিক্রিয়ার মধ্যে তুমি প্রথমেই মনে রাখবা ভাই মার্কোনিকভ বিক্রিয়া, মার্কোনিকভ বিক্রিয়া, সেকেন্ডটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ বিক্রিয়া। এই দুইটার মেকানিজম সহ তোমার পরীক্ষায় লিখতে দেয়। 3 নাম্বার হচ্ছে সাইজেব নীতি, আর 4 নাম্বার হচ্ছে ওজনীকরণ। ভাইয়া সবগুলো থেকে কোশ্চিন আসে, তুমি কোনটা ছেড়ে কোনটা বাদ দিবা, কোনটা ছেড়ে কোনটা পড়বা না, বাদ দিবা বলতেছি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের 4 ধরনের রিয়াকশন অ্যালকিনের, এই 4টা পড়লেই মোটামুটি কভার হয়ে যাবে, ঠিক আছে? সো ফার্স্টে আমরা হচ্ছে মার্কোনিকভে চলে যাই। মার্কোনিকভ মনে রাখবা, মার্কোনিকভ রিয়াকশনে যারা ইউজ হয় অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম, এটা মাঝে মাঝে দেয় মার্কোনিকভ বিক্রিয়া কি তোমাদের ক নাম্বারে আসে, অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া, অপ্রতিসম বিকারকের বিক্রিয়া হয়।
অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া হয়, বিক্রিয়ার ফলে নতুন একটা যৌগ তৈরি হয়, সেটা আমরা আস্তে আস্তে দেখব। অপ্রতিসম অ্যালকিন, এই অপ্রতিসম কথাটা কি আর অপ্রতিসম বিকারক, এখন অপ্রতিসম বিকারকের মধ্যে আমরা যেইটা মনে রাখবো সেটা হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড জাতীয়গুলা। হাইড্রোজেন হ্যালাইড মানে কি, তাহলে হাইড্রোজেন হ্যালোজেনের মধ্যে ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে, বাট হাইড্রোজেন আয়োডাইড এটা খুবই কম ইউজ হয়, খুবই কম, মানে এটা হচ্ছে রেয়ার কেস, একদমই রেয়ার ইউজ হয়, এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়। ঠিক আছে, এখন আমরা বলি অপ্রতিসম বিকারক তো বুঝলাম মোটামুটি, এইগুলা আমাদের এরা ফিক্স করে দিছে, বাট অপ্রতিসম অ্যালকিন কি? অপ্রতিসম মানে কি, তুমি একটা অ্যালকিনের ডাবল বন্ড বরাবর যদি মাঝখান দিয়ে ভেঙে দাও, দুই পাশে যদি সেম জিনিস থাকে তাহলে সেটা প্রতিসম, আর তুমি যদি একটা অ্যালকিনের ডাবল বন্ড বরাবর ভেঙে দাও, দুই পাশে যদি ভিন্ন জিনিস থাকে তাহলে সেটা অপ্রতিসম। যেমন যদি আমি উদাহরণ দিই, CH3 CH ডাবল বন্ড CH2, তুমি এই ডাবল বন্ড বরাবর ভেঙে দিছো, এই পাশে কার্বন একটা, এই পাশে কার্বন দুইটা, দ্যাট মিন্স কার্বন সংখ্যা ভিন্নতা আছে, দ্যাট মিন্স অপ্রতিসম। তাহলে তোমাকে যদি কখনো এমসিকিউ এর মধ্যে কোশ্চেন করে প্রতিসম একটা অ্যালকিন দিয়ে, ধরো এরকম একটা বিকারক দিছে CH3 CH ডাবল বন্ড CH, এখানে CH3 মাঝখান দিয়ে ভেঙে দিছো, এই পাশেও কার্বন দুইটা, এই পাশেও কার্বন দুইটা, সবকিছু দিছে, হ্যালাইড ম্যালাইড সব দিছে, দিয়ে বলছে কি তৈরি হবে? কোনো বিক্রিয়াই হবে না, কারণ মার্কোনিকভ বিক্রিয়া তো এটা বলে না, মার্কোনিকভ বিক্রিয়া বলে অপ্রতিসম বিকারক দিতে হবে। সো ভালো করে কোশ্চেন খেয়াল করবা, তাহলে এরকম একটা বিকারক আমাকে নিতে হবে। এরপরে এখানে আমাদের যেটা করতে হবে ভাইয়া, এই অপ্রতিসম বিকারক, অপ্রতিসম বিকারক হিসেবে আমরা হাইড্রোজেন ব্রোমাইড দিব। দেওয়ার পরে তোমাকে এই জায়গায় একটা স্পেশাল কথা মনে রাখবা, মার্কোনিকভ বিক্রিয়া মানেই হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া, এটা সবাই মোটামুটি কমন ভাবে যদি তুমি পড়ো তাহলে মনে থাকবে, তেলা মাথায় তেল। তেলা মাথায় তেল মানে ব্যাপারটা হচ্ছে, তুমি ডাবল বন্ডটা যদি মাঝখান দিয়ে ব্রেক করো, ডাবল বন্ডের দুই পাশে দুইটা কার্বন আছে, খেয়াল করো, এই কার্বনে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন একটা, আর এই কার্বনে আমার হাইড্রোজেন কয়টা ভাইয়া? দুইটা। তেলা মাথায় তেল দ্বারা বুঝায় যে কার্বনে আমার হাইড্রোজেন বা ধনাত্মক অংশ বেশি আছে, ওই জায়গায় আমার এই হাইড্রোজেনটা যুক্ত হবে। তাহলে এখন তোমার কাজ হচ্ছে, ডাবল বন্ড তুমি ব্রেক করছো, তাহলে কি হয়েছে? যৌগটা আগে লিখো, CH3 CH ডাবল বন্ড নাই, বন্ড CH2, ভাইয়া এই জায়গায় আমার হাইড্রোজেন বেশি আছে, তাহলে এই কার্বনে আরেকটা হাইড্রোজেন দিব, আর এখানে আমার হাইড্রোজেন কম আছে, তাহলে এখানে আমার সেই ব্রোমিনটা দিব। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার এই যৌগটা, এবং এই যৌগটা হচ্ছে ভাইয়া আমার মোটামুটি 90% হারে তৈরি হয়। কত পার্সেন্ট? 90% হারে তৈরি হয়। আর বাকি যৌগটা কি তৈরি হইতে পারতো? বাকি এটা তৈরি হইতে পারতো ভাই ডাবল বন্ড ভেঙে দেন, যেখানে হাইড্রোজেন বেশি আছে আমি ওখানে হাইড্রোজেন দিব না, আমি বাকিটাই হাইড্রোজেন দিব, যেখানে হাইড্রোজেন কম আছে ওখানে হাইড্রোজেন দিব, আর যেখানে হাইড্রোজেন বেশি আছে ওখানে ব্রোমিন দিব। এই পার্সেন্টেজটা হওয়ার সম্ভাবনা 10%, যেটা 90% মার্কোনিকভ সাহেব বলে গেছে, সেটাকে আমরা বলবো এই বিক্রিয়ার প্রধান উৎপাদ, আর যেটা হচ্ছে 10% এই বিক্রিয়াকে বলবো আমরা অপ্রধান উৎপাদ। তুমি এইটুক শিখে নিলা ফার্স্টে, এবার তোমার আসবে এটার মেকানিজম। এবার আমরা এটার মেকানিজম শিখবো, আসলে এখানে কি কাহিনী হচ্ছে, কি জন্য আমার হাইড্রোজেন যেখানে আমার হাইড্রোজেনটা বেশি আছে, মানে তেলা মাথায় তেল দিতেছে, যেখানে হাইড্রোজেন বেশি ওখানে আবার হাইড্রোজেন দিয়ে বসতেছে, কারণটা কি, এটা হওয়ার রিজনটা কি, এটাই হচ্ছে মেকানিজম। সো বিক্রিয়ার ধাপ বা মেকানিজমে এবার আমরা যাব। ঠিক আছে, এটা কি শুধু ডাবল বন্ডের ক্ষেত্রে? ডাবল বন্ডের ক্ষেত্রে মার্কোনিকভ হচ্ছে বেশি পরিমাণে এখানে ইউজ হয়, তবে ট্রিপল বন্ডেও তুমি মার্কোনিকভ ইউজ করে অনেক বিক্রিয়াকে ইজি করতে পারবা। হ্যাঁ, এটা যখন তোমাকে পরীক্ষায় আসবে বা এমনি আসবে, ডাবল বন্ডের ক্ষেত্রে তোমার এভাবে আসবে কোশ্চেনটা। তবে বিভিন্ন জায়গায় আমরা মার্কোনিকভের কনসেপ্ট খাটায় ট্রিপল বন্ডের ক্ষেত্রে ইউজ করতে পারবে, এটা শুধু ডাবল বন্ডের ক্ষেত্রে না, এই জিনিসটা মাথায় রাখবা। হ্যাঁ, অপ্রতিসম অ্যালকিন বা অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ, তোমার বইয়ের মধ্যে দেখবা অপ্রতিসম অসম্পৃক্ত যৌগ কথাটা লেখা থাকতে পারে। সো অ্যালকাইনের ক্ষেত্রেও তুমি অনেক জায়গায় এই কনসেপ্টটা ইউজ করতে পারবে। ঠিক আছে, এই যে বিকারক যেটা থাকে, প্রথমেই তুমি মূল যৌগ নিয়ে অ্যাটাক করবা না, প্রথমে হাইড্রোজেন ব্রোমাইড অর্থাৎ বিকারককে ভাঙন, এটাকে বলা হয় বিকারক ভাঙন, পয়েন্টটার নাম লিখো। সো হাইড্রোজেন ব্রোমাইড, এটাকে যদি তোমাদের গতদিন আমি শেখাইছি, হাইড্রোজেনের সাথে তড়িৎ ঋণাত্মক কোনো মৌল বেশি আছে, তাহলে ব্রোমিন আসবে হচ্ছে নেগেটিভ আকারে ভাঙবে, আর এখানে হাইড্রোজেন হচ্ছে পজিটিভ আকারে ভাঙবে। সেকেন্ডে যখন তুমি এইটা কাজটা করে ফেলছো, সেকেন্ড স্টেপে তুমি এই জিনিসটাকে এখন নিবা,
এই জিনিসটাকে নিবা 2 নম্বরে যেটা করতে হবে এই জিনিসটাকে এখন আমরা নিব CH3 CH ডাবল বন্ড CH2। এখন যেটা হবে যে ভাইয়া এখানে ডাবল বন্ড আছে, এবার যদি ডাবল বন্ডটা আমি এখান থেকে ভাঙি, ডাবল বন্ডে কি আছে ভাই, ডাবল বন্ডটা যদি ভেঙে যায় তাহলে ডাবল বন্ড ভাঙতে গেলে কি উভয় পাশে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের একটা সৃষ্টি হইতে হয় না? তুমি আমি একটু যদি এইভাবে বুঝাই যে এখানে ডাবল বন্ড ছিল, এখন ডাবল বন্ড যদি ভাঙতে হয়, কোনো বন্ধন ভাঙতে গেলে কি হবে, এখানে যে ইলেকট্রনগুলো আছে 2টা ইলেকট্রন আছে, এখানে 2টা ইলেকট্রন আছে, সো এটা তো ভাঙবে না, সিগমাটা থাকবে, পাইটা ভাঙবে। সো এখানে কি ইলেকট্রন হয় একে টানতে হবে না একে টানতে হবে? যে ইলেকট্রনটা টানবে তার মাথায় কি হবে নেগেটিভ চার্জ, আর যে ইলেকট্রনটা টানতে পারবে না ওর মাথায় কি হবে পজিটিভ চার্জ। কিন্তু আমরা তো এখানে বলতে পারি না, কারণ এখানেও ভাই আমার কার্বন আছে, এখানেও কার্বন আছে, দুই পাশেই কার্বন আছে, তাহলে আমরা বলতে পারতেছি না কে ইলেকট্রনটা টানবে। প্রথম ক্ষেত্রে আমি ধরে নিলাম আমার ইলেকট্রনটা টানছে এই কার্বন, তাহলে কি হবে বন্ডটা ভাঙবে, আর এখানে এ যেহেতু ইলেকট্রন টানছে তাহলে এর মাথায় হবে নেগেটিভ, এর মাথায় হবে পজিটিভ। প্রথম সম্ভাবনা হচ্ছে এইটা, প্রথম সম্ভাবনা হচ্ছে এইটা, ডাবল বন্ডটা আগে ব্রেক করো, এ যেহেতু ইলেকট্রনটা টানছে তাহলে এর মাথায় হচ্ছে নেগেটিভ চার্জ, এর মাথায় হচ্ছে পজিটিভ চার্জ। সেকেন্ড সম্ভাবনা হচ্ছে যে ভাইয়া ইলেকট্রনটা ও টানে নাই, এবার ইলেকট্রনটা টানছে হচ্ছে এই এ, তাহলে এ যদি টানে তাহলে এর মাথায় এখন নেগেটিভ চার্জ, তাহলে আবার ডাবল বন্ড ভাঙো, এর মাথায় এখন নেগেটিভ চার্জ, ওর মাথায় এখন পজিটিভ চার্জ, দুইটা কন্ডিশনই তোমাকে দেখাইতে হবে। এবার কি করতে হবে দেখো ভাইয়া, এখানকার যে আমাদের পজিটিভ অংশটা আছে একে এখন অ্যাটাক করাইতে হবে। এই ধাপের নাম হচ্ছে ধনাত্মক অংশ দিয়ে আক্রমণ করা, এই অ্যালকিনকে ধনাত্মক হচ্ছে অংশ দিয়ে আক্রমণ করা, ধনাত্মক বিকারক দিয়ে আক্রমণ করা। সো এখন যদি এই জায়গায় এই ধনাত্মক হাইড্রোজেন প্লাস এসে যুক্ত হয়, বলো তো হাইড্রোজেন প্লাস মানে প্লাস, তাহলে নেগেটিভের উপর বসবে সে নেগেটিভের উপর, তাহলে এই হাইড্রোজেন প্লাস এখন এই নেগেটিভে যদি যুক্ত হয় তাহলে এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে, তুমি আর একটা লাইন দাও ভাইয়া, এখান থেকে আমি এখান থেকে এই যে এই লাইনটা, এখান থেকে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে CH3 CH পজিটিভ, এটা CH3, আর এই পজিটিভটা যদি এই নেগেটিভের সাথে এখন যুক্ত হয় তাহলে এখানে কি তৈরি হবে CH2 পজিটিভ। ঠিক আছে, এন্ড লাস্ট ধাপে তোমাকে যেটা করতে হবে, লাস্ট ধাপে তোমাকে যেটা করতে হবে এই নেগেটিভটা এনে এবার অ্যাটাক করাইতে হবে। তাহলে সেকেন্ড ধাপ ছিল কি আমার ধনাত্মক বিকারক দিয়ে অ্যাটাক করা, ধনাত্মক বিকারক দিয়ে আক্রমণ করা, বা অ্যাটাক তো লিখতে পারবে না আক্রমণ লিখো। আর লাস্ট ধাপ হচ্ছে আমার এখানে যে নিউক্লিয় ফাইলটা আছে মানে মূল নিউক্লিয় ফাইলটা, এবার লাস্ট ধাপে নিউক্লিয় ফাইল দিয়ে অ্যাটাক করা। সো আমাদের যৌগ দুইটা কি অ্যাট লাস্ট এইটা না, তাহলে এইখানে যদি এই যৌগটাকে CH3 CH পজিটিভ CH3 একে যদি এখন এখানকার ব্রোমিনটা অ্যাটাক করে, আবার ওই নিচে কি যৌগটা আছে CH3 CH2 পজিটিভ, এখানে যদি আমার ব্রোমিন নেগেটিভ অ্যাটাক করে তাইলে কি কাহিনী হয় যে এখানে আমার পজিটিভের সাথে এই নেগেটিভ আসে আর এই নেগেটিভের সাথে এই পজিটিভ আসে, তাইলে এখানে তৈরি হয় CH3 CH Br CH3, আর এখানে তৈরি হয় হচ্ছে CH3 CH2 Br। হয়েছে, বুঝা গেছে? এইবার বলতে হবে যে ভাইয়া কোনটা আমার সেই হচ্ছে তেলা মাথায় তেল হয়েছে, তেলা মাথায় তেল হয়েছে তোমার এই যে এইটা, দেখো তো তেলা মাথায় তেল হয়েছিল কোনটা, এই যে যেখানে এই যে CH3 হয়ে গেছে, এই যে এইটা কেন তেলা মাথায় তেল ছিল, এটা ছিল আমার 90% আর এটা ছিল 10%। ভাইয়া তাহলে 90% কেন এটা হলো? তোমরা একটা বিষয় কি খেয়াল করছো, আমাদের এই মার্কোনিকভ বিক্রিয়ায় এই জায়গায় এই যে এই পোরশনে কি হয়েছে, এই যে এই পোরশনে পজিটিভ পোরশনটা ছিল না, তার মানে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়েছে। কি হয়েছে ভাইয়া? কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়েছে। এই পোরশনেও কি ছিল ভাইয়া দেখো তো, এইখানেও যে যৌগটা ছিল এখানেও কি কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়েছিল না? আমি তোমাকে কার্বোক্যাটায়নের ডিগ্রি শিখাইছিলাম। এই কার্বোক্যাটায়নটা কয় ডিগ্রি দেখো, এখানে যে কার্বনের সাথে যে প্লাস যুক্ত আছে এই কার্বনটা ডিরেক্টলি এটা আর এই কার্বনের সাথে যুক্ত, তার মানে একটা কার্বনের মাথায় প্লাস এবং সে ডিরেক্টলি দুইটা হাত দিয়ে যুক্ত, তাহলে এই কার্বোক্যাটায়নকে বলবা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখানে আমার কি আছে, এই কার্বোক্যাটায়নের দিকে তাকাও, এটা আমার কার্বোক্যাটায়ন, এই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত, তাই এটাকে আমি বলবো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে বলো তো আমাদের হাইড্রোজেনটা কেন, হাইড্রোজেন মানে হাইড্রোজেন এখানে
দুইটা ছিল, এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই জায়গায় কেন পরবর্তীতে হাইড্রোজেনটা যুক্ত হলো? কারণ তোমরা জানো যে ভাইয়া কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রমটা আমরা জানি। কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম গতদিন শেখাইছি। কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। যেহেতু এখানে আছে 2 ডিগ্রি আর 1 ডিগ্রি, 2 ডিগ্রি বেশি স্থিতিশীল, তাহলে স্থিতিশীল যৌগই তো আমার বানানো উদ্দেশ্য। তাহলে আমি কি করব, 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেহেতু বেশি স্থিতিশীল, তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেখানে তৈরি হচ্ছে সেখানে আমার এরকম তেলা মাথায় তেল দিলে সেটা তৈরি হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে আমাদের আসলে যে তেলা মাথায় তেল দেওয়ার কাহিনী, এটা আসলে এই যৌগের মধ্যে আসলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় আর 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্থায়ী, তাই আমরা কি করি যে আমাদের ওই তেলা মাথায় তেল দেওয়াটা দিয়ে মনে রাখি। আসলে কাহিনী হচ্ছে কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম দিয়ে মনে রাখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মোটামুটি এইখানকার মার্কোনিকভ বিক্রিয়ার মেকানিজমটা। আমরা আশা করি মার্কোনিকভ বিক্রিয়ার মেকানিজম বুঝছি। তুমি সব সময় মনে রাখবা মার্কোনিকভ বিক্রিয়ার মেকানিজমটা কার্বোক্যাটায়ন দিয়ে ব্যাখ্যা করতে হয়। আর অ্যান্টি মার্কোনিকভ একটু পরে আমি তোমাকে যেটা শেখাবো সেটা হচ্ছে তোমার ফ্রি রেডিক্যালের কনসেপ্ট দিয়ে ব্যাখ্যা করতে হয়। কি? ফ্রি রেডিক্যাল। ঠিক আছে, নিকবে যদি আমরা যাই, অ্যান্টি মার্কোনিকভ বলে যে তোমার আগের মতোই অপ্রতিসম অ্যালকিন ছিল, এটাও অপ্রতিসম অ্যালকিনই। ধরো ওই যৌগটাই নিলাম CH3 CH ডাবল বন্ড CH2। অ্যান্টি মার্কোনিকভ সাহেব বলে যে এইখানে তুমি অপ্রতিসম বিকারক হিসেবে হাইড্রোজেন ব্রোমাইড বাদে বাকি কাউরে ইউজ করতে পারবা না, এটা হবে হাইড্রোজেন ব্রোমাইড। তিনি যখন এটা তৈরি করেন এই রুলসটা তিনি বলে দিচ্ছেন যে হাইড্রোজেন ব্রোমাইড হিসেবে ইউজ করতে হবে। এবং একটা স্পেশাল কেস হচ্ছে, আগের বার ধরো এই জায়গায় কিছুই ছিল না, ঠিক আছে, আর অ্যান্টি মার্কোনিকভে এখানে একটা হাইড্রোজেন পার অক্সাইড থাকবে। হাইড্রোজেন পার অক্সাইড দেখতে এমন হয় H2O2 অথবা H এর জায়গায় R2O2 থাকতে পারে। সো এরকম থাকবে। মার্কোনিকভের নিয়মটা কি ছিল? তেলা মাথায় তেল দেওয়া। আর অ্যান্টি মার্কোনিকভ মানে কি? তেলা মাথায় তেল না দেওয়া, তেলা মাথায় তেল না দেওয়া। তার মানে কি, যেখানে আমার হাইড্রোজেন বেশি আছে ওখানে আমি হাইড্রোজেন দিব না, যেখানে আমার হাইড্রোজেন কম আছে ওখানে আমরা হচ্ছে সেই হাইড্রোজেনটা দিব। তাহলে ব্যাপারটা হবে ডাবল বন্ডটা ব্রেক করো ভাইয়া, ডাবল বন্ড ব্রেক করলাম, CH3 CH বন্ড CH2। দেখো ভাইয়া, ডাবল বন্ড যেই কার্বন দুটার মধ্যে ব্রেক করছি সেখানে হাইড্রোজেন এটাই একটা আছে, এটাই দুইটা আছে, তাহলে এই জায়গায় হাইড্রোজেন কম আছে, তাহলে এই জায়গায় আমি হাইড্রোজেনটা দিব। আর এই জায়গায় হাইড্রোজেন বেশি আছে, এই জায়গায় আমি ব্রোমিনটা দিব। এই রকম যদি তৈরি হয়, এই যৌগটা উনি বলছেন 99%, এগুলো আসলে একটা মানে হচ্ছে একটা ভ্যালু দিয়ে রাখছেন, আসলে এটা খুব একটা মেজর ফ্যাক্ট না। তো তার মধ্যে এটা হচ্ছে আমার প্রধান উৎপাদ। আরেকটাও তো কন্ডিশন হইতে পারে, যে এরকম CH3 CH CH2 মার্কোনিকভ সাহেব যেটা বলছিল, যেখানে হাইড্রোজেন বেশি আছে ওখানে হাইড্রোজেন দিব, বাকিটাই ব্রোমিন দিব, এটা তো আমার অপ্রধান হয়ে যাবে তখন। সো তার মানে মার্কোনিকভে যেটা প্রধান উৎপাদ ছিল অ্যান্টি মার্কোনিকভে সেটা হয়ে যাবে অপ্রধান উৎপাদ। মার্কোনিকভে যেটা অপ্রধান ছিল অ্যান্টি মার্কোনিকভে হয়ে যাবে এটা প্রধান। মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভে পার্থক্য হচ্ছে এখানে মার্কোনিকভে হাইড্রোজেন পার অক্সাইড ইউজ হয় নাই, অ্যান্টি মার্কোনিকভে হবে। মার্কোনিকভে আমরা সকল প্রকার অপ্রতিসম বিকারক যেমন হাইড্রোজেন ব্রোমাইড, ক্লোরাইড, আয়োডাইড ইউজ করতে পারতাম, অ্যান্টি মার্কোনিকভে শুধু হাইড্রোজেন ব্রোমাইড ইউজ করব। সো এই হচ্ছে মোটামুটি এখানকার ব্যাপার। এখন আবার যেটা হয় এখানকার মেকানিজমটা আবার তোমাকে আসে। সো আমি আগেই বলে আসছি যে অ্যান্টি মার্কোনিকভের মেকানিজম তোমার ফ্রি রেডিক্যালের মেকানিজম, ফ্রি রেডিক্যালের মেকানিজম। দ্যাটস মিন্স এখানে ফ্রি রেডিক্যাল তৈরি হবে যেখানেই পার অক্সাইড, মনে রাখবা এখানে যেহেতু হাইড্রোজেন পার অক্সাইড ইউজ হচ্ছে তার মানে এখানে ফ্রি রেডিক্যালের একটা ব্যাপার স্যাপার আসে। এখানে অক্সিজেন ব্রিজ, দুই পাশে দুইটা আর, ঠিক আছে। এখন চিন্তা করো ভাইয়া অক্সিজেনের ধর্ম কি? অক্সিজেনের ধর্ম হচ্ছে ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে টেনে নিয়ে আসা। সো মনে করো মানে এইভাবে তুমি মনে রাখতে পারো, আসলে ফ্রি রেডিক্যালের কাহিনীটা অনেক ভিন্ন, অনেক ডিপ কনসেপ্ট। সো অক্সিজেন মনে করো এই বন্ধন থেকে অক্সিজেন এখানে ইলেকট্রন টান দিছে, এই বন্ধন থেকে ইলেকট্রন এখানে টান দিছে, তাইলে কি হইলো? কাহিনীটা এরকম হয়েছে যে এখানকার একটা ইলেকট্রন এই জায়গায় অক্সিজেনের মাথার উপর চলে এসে এরকম হয়েছে OR প্লাস, এখানকার আবার একটা ইলেকট্রন এখানে চলে এসে এখানে কি হয়েছে OR। তাহলে একটার কাজ শেষ হয়েছে। এবার কি করতে হবে? এখানকার যে ORটা তৈরি করছো এই ORটাকে তুমি নাও, এই ORটাকে তুমি হচ্ছে এইভাবে নাও, নিছো, নেওয়ার পরে তোমার আরেকটা বিকারক আছে না হাইড্রোজেন ব্রোমাইড, ওটার সাথে অ্যাড করো। ওটার সাথে অ্যাড করার পরে তোমার যেটা হবে
খেয়াল করো যে এখানে যে অক্সিজেনের উপর যে ফ্রি রেডিক্যালটা ছিল, এই ফ্রি রেডিক্যালগুলো কিন্তু মুভ করতে পারে, এবং ফ্রি রেডিক্যালগুলো তুমি দেখবা পরিবেশ রসায়নে পড়বা, ফ্রি রেডিক্যালগুলো হ্যালোজেন গ্রুপের উপর বেশি থাকে। যেমন তুমি ওজোন ক্ষয়ের রিয়াকশন দেখবা, ওজোন ক্ষয়ের রিয়াকশনে দেখবা ক্লোরিন ফ্রি রেডিক্যালের জন্য ওজোন ক্ষয়টা বেশি হয়। ক্লোরিনের জায়গায় এখানে কি আছে, এখন ব্রোমিন আছে, দ্যাট মিন্স কি হ্যালোজেন আছে, তার মানে এই ফ্রি রেডিক্যালটা এখন হ্যালোজেনের মাথায় চলে যাবে। তাহলে কি হবে, এই ফ্রি রেডিক্যালটা এখন হ্যালোজেনের মাথায় চলে গেলে কি হবে, ব্রোমিন ফ্রি রেডিক্যাল, আর বাকিটা আর ও এইচ মিলে অ্যালকোহল ফর্ম করে এখানে থাকবে। প্রথম স্টেপ আমরা আশা করি বুঝছি যে আমাদের হাইড্রোজেন পারঅক্সাইড থেকে এখানে এরকম আলাদা আলাদা ফ্রি রেডিক্যাল ফর্ম করলো, এই ফ্রি রেডিক্যালটা পরবর্তীতে ব্রোমিনের মাথায় গেল। এইবার কি করবা ভাইয়া, এইবার আমাদের এই মূল 2 নাম্বার স্টেপ হচ্ছে মূল যে যৌগ, এটাকে আমি নিয়ে কাজ করব। মূল যৌগ কি ছিল, CH3 CH ডাবল বন্ড CH2। এখান থেকে আমাদের দুইটা অংশ হবে, আমরা আগেই বুঝে আসছি যে ভাই এটা যদি ইলেকট্রন টানে তাহলে এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা যদি টানে এটা নেগেটিভ এটা পজিটিভ। সো আগে লিখে ফেলি যে CH3 CH বন্ড CH2, ধরে নিলাম ফার্স্টে এই ইলেকট্রন টান দিছে, তাহলে এ হচ্ছে পজিটিভ, এ হচ্ছে নেগেটিভ আর এ হচ্ছে পজিটিভ। আর পরবর্তীতে আমরা ধরে নিলাম যে ভাইয়া এই ইলেকট্রন টান দিছে, তাহলে কি হবে CH3 CH CH2, তাহলে এ হবে নেগেটিভ ও হবে পজিটিভ। এতটুকু বুঝছি। এইবার আমার অ্যাটাক করবে কে, এবার আমার অ্যাটাক করবে সবার আগে আমার অ্যাটাক করবে হচ্ছে এখানকার যে ব্রোমিন ফ্রি রেডিক্যালটা আছে না, ও এসে অ্যাটাক করবে। ও যদি এসে অ্যাটাক করে, ফ্রি রেডিক্যাল মানে কি, ইলেকট্রন। ভাইয়া ইলেকট্রন কাকে ভালোবাসে, পজিটিভকে ভালোবাসে, দ্যাটস মিন্স ও এসে এই পজিটিভের উপর বসে পড়বে। তাহলে এখান থেকে আমার যে যৌগটা তৈরি হবে, দেখো CH3 CH CH2, এখানে আমার পজিটিভের উপর এখানে ব্রোমিনটা বসলো, আর এখান থেকে আমার কি হবে CH3 CH CH2, এই জায়গায় আমার ব্রোমিনটা বসলো। ঠিক আছে, দুইটা অংশ হলো। এবার 3 নাম্বার স্টেপ কি হবে, ব্রোমিন ফ্রি রেডিক্যালের কাজ শেষ। এবার আমার এখানে কে বাদ আছে ভাইয়া, কে বাদ আছে, হাইড্রোজেনটা বাদ আছে। সো হাইড্রোজেনটা হাইড্রোজেন অ্যাটাক করবে, আসলে হাইড্রোজেনই অ্যাটাকটা করে। হাইড্রোজেনটা আসলে আসে কোথা থেকে জানি, হাইড্রোজেন তো আর এখন একা নাই, হাইড্রোজেন অ্যালকোহলের সাথে দেখো আর OH ফর্ম করছে। তো তোমাকে দেখানো লাগবে যে এই যৌগটা লেখো, আবার এখানে একটা নেগেটিভ আছে, এখানে একটা নেগেটিভ আছে, দ্যাট মিন্স তোমার এখানে যেটা হবে CH3 CH Br CH2 নেগেটিভ, আর এখানে আরেকটা যৌগ আছে যে CH3 CH নেগেটিভ CH2 Br। এখন এখানে এসে ওই যে অ্যালকোহল দেখাই দিবা, আর OH থেকে কি হবে ভাইয়া, আর OH থেকে H পোরশনটা এসে অ্যাটাক করবে কাকে, নেগেটিভকে। তৈরি হবে কি CH3 CH CH2 CH2H মানে CH3, আর এখানে একটা ব্রোমিন আছে, আর এখানে কি হবে CH3 CH2 CH2 Br। সো এখন চিন্তা করো ভাইয়া উনি কেন বলছিল যে জায়গায় আমার হাইড্রোজেন কম আছে ওইটাকে প্রধান উৎপাদ। দেখো আমরা এখানে ফ্রি রেডিক্যালের কনসেপ্ট পাইছি। তো ফ্রি রেডিক্যালের কনসেপ্টটা কই ছিল, ফ্রি রেডিক্যালের কনসেপ্টটা এখানে ছিল, আচ্ছা ফ্রি রেডিক্যালের কনসেপ্টটা এখানে ছিল এরকম যে আমাদের এখানে যে ব্রোমিনটা তৈরি হয়েছে এখানে একটা ফ্রি রেডিক্যাল দেখানো লাগবে। আচ্ছা এই জায়গায় একটা কাহিনী হবে যে ভাইয়া এরকম দেখো, এই যে নেগেটিভটা আছে না, নেগেটিভ মানেই কিন্তু ফ্রি রেডিক্যাল, নেগেটিভ মানে কি ফ্রি রেডিক্যাল। তো তুমি এই জায়গায় যে আমি নেগেটিভটা দিছি না, এখন তো আমরা ফ্রি রেডিক্যালের মেকানিজম পড়তেছি তাই না, আমরা কি পড়তেছি ফ্রি রেডিক্যালের মেকানিজম। সো যেখানে যেখানে নেগেটিভ আছে ওই জায়গাগুলো তুমি কষ্ট করে একটু ফ্রি রেডিক্যাল দিয়ে রাখো। তাহলে এই জায়গায় নেগেটিভ ছিল, এখানে তুমি একটা ফ্রি রেডিক্যাল দাও, কারণ ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম তোমার বোঝা লাগবে। নেগেটিভ দিলে কার্বন আয়ন ভাববা। সো এই জায়গাটা দেখো, এই জায়গায় আমার কি ছিল, ব্রোমিন এই পজিটিভের উপর বসছিল না, তাহলে ব্রোমিনের ফ্রি রেডিক্যালটা এই নেগেটিভের জায়গায় এই জায়গাটাই বসাও, তাহলে এই দুইটা ফ্রি রেডিক্যাল থাকলো। তাহলে এখানে আমার কি থাকলো, এই নেগেটিভের জায়গায় ফ্রি রেডিক্যালটা দাও আর এই নেগেটিভের জায়গায় ফ্রি রেডিক্যালটা দাও। কাহিনী কি দেখো, তুমি যদি এই যৌগটার দিকে তাকাও, এই যৌগটার ফ্রি রেডিক্যালের ক্রমটা কত, মানে ডিগ্রিটা কত, দেখো যে ফ্রি রেডিক্যাল যুক্ত কার্বনটা আছে এই কার্বনটা ডিরেক্টলি একটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল।
এই যে ফ্রি রেডিক্যাল যুক্ত কার্বনটা দেখতেছো, এটা হচ্ছে দুইটা কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত, তাহলে এটা 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। আমি তোমাকে শিখাই আসছি ভাইয়া কার্বোক্যাটায়নের স্থায়িত্বের ক্রম যা, ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম তা, তাহলে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেশি স্থায়ী। তাই 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল যুক্ত যৌগের মধ্যে তুমি দেখো আমাদের কি হয়েছে, তেলা মাথায় তেল না দেওয়া ঘটনা ঘটছে, সেই জন্য এটা অ্যান্টি মার্কোনিকাম, আমাদের ফ্রি রেডিক্যাল পদ্ধতিতে চলে। আমরা যে বলি তেলা মাথায় তেল না দেওয়া, কাহিনীটা আসলে ফ্রি রেডিক্যাল তৈরি যেটা হয় 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালে দেখা যায় যে আমাদের যেখানে হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল যেখানে তৈরি হয় ওই জায়গায় যদি আমরা হাইড্রোজেন কোথায় যোগ করব, যেখানে আমার হাইড্রোজেন কম আছে ওখানে আমরা হাইড্রোজেনটা যোগ করব। সো আমরা আশা করি এর মেকানিজমটা বুঝছি। তোমার জাস্ট কাজটা হবে নেগেটিভের জায়গায় ফ্রি রেডিক্যাল বসাবা, কারণ ব্রোমিনের মাথায় একটা ফ্রি রেডিক্যাল ছিল তো ওইটাকে তুমি নেগেটিভের জায়গায় বসাবা। নেগেটিভ যা, ফ্রি রেডিক্যাল মানে এটা ইলেকট্রনের সাথে কল্পনা করতে পারো। সো আশা করি বুঝছো যে ভাইয়া বুঝছো কি, তাহলে ফ্রি রেডিক্যালের স্থায়িত্বের ক্রম এরকম লিখে দিবা যে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি। সো একই নিয়মে আমরা বুঝে দিলাম যে আমাদের এই যৌগটা তাইলে কি তৈরি হলো, দেখো তো আমাদের হাইড্রোজেন তাহলে কই বেশি ছিল, এই জায়গায় বেশি ছিল, তাহলে এখানে ব্রোমিন আসবে, তাহলে এখানে ব্রোমিন আসছে কোনটায়, এইটাই, তাহলে এটা আমার 99%, আর এখানে আমার হাইড্রোজেন বেশি আছে, এখানে যদি আমি হাইড্রোজেন দিই তাহলে এটা হবে আমার 1%। সো এটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ রুল। আমি বলে দিলাম যে ভাইয়া মার্কোনিকভ অ্যান্টি মার্কোনিকভ থেকে মানে একটা কোশ্চেন গতে বা গতেই বেশি আসে, কমন আসবেই। সো তোমরা আশা করি বুঝতে পারছো। সাইজেব নীতিটা কি, সাইজেব নীতিটা মনে রাখবা ভাই, এটা হচ্ছে অ্যালকিনেরই বিক্রিয়া, অ্যালকিন প্রস্তুতি রিঅ্যাকশন বলেও তুমি অ্যালকিনের বিক্রিয়া, এটা মনে রাখো। এখন এখানে কি কি ব্যাপার হয়, সাইজেব নীতিতে এটা হয় যে এইভাবে মনে রাখবা যে বিটা অবস্থান হতে হাইড্রোজেন অপসারণ, এবং এই বিটা অবস্থানের ক্ষেত্রে ধরো আমার দুইটা অবস্থানেই বিটা আছে, বিটা অবস্থান হতে হাইড্রোজেন অপসারণ, এটা ঠিক আছে। বিটা অবস্থানে যেখানে হাইড্রোজেন কম আছে ওখান থেকে হাইড্রোজেন অপসারণ, দ্যাট মিন্স এটা অ্যান্টি মার্কোনিকভের মতো। বিটা অবস্থান হতে হাইড্রোজেন অপসারণ ঠিক আছে, বাট বিটা অবস্থান আমার একটা যৌগে দুইটা থাকতে পারে। দুইটা যখন বিটা অবস্থান থাকবে সেখানে ধরো একটা বিটাতে আমার হচ্ছে 3টা কার্বন আছে, 3টা হাইড্রোজেন আছে, আর একটা বিটাতে আমার 2টা হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেন অপসারণ কই থেকে হবে, যেখানে হাইড্রোজেন কম আছে, 2টা আছে ওখান থেকে অপসারণ হবে। দ্যাট মিন্স তোমার হচ্ছে যেখানে হাইড্রোজেন কম আছে ওখান থেকে হাইড্রোজেন অপসারণ হবে, যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে অপসারণ, সেখান থেকে মাইনাস। তাহলে মনে রাখবা এটা। এখন আমরা এই সাইজেব নীতিটায় ঢুকবো, এটাও মাঝে মাঝে এমসিকিউ এর মধ্যে, এটা সিকিউতে আসে বাট এমসিকিউ এ বেশি আসে, ঠিক আছে, লিখে রাখতে পারো যে এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। CH3 CH2 CH3, এখানে একটা ক্লোরিন দিলাম। সো এই যে একটা যৌগ, দেখো এই যৌগের নাম কি, এই যৌগের নাম কি, তোমাকে যদি এটা 1 2 3 4 অনেকদিন নামকরণ টরণ জানো না, সো এটা একটা 4 কার্বন বিশিষ্ট অ্যালকেন এবং এখানে 2 এর নম্বরে ক্লোরিন আছে, তাহলে এটার নাম হচ্ছে 2-chlorobiutane, এটার নাম হচ্ছে 2-chlorobiutane। বইয়ে ডিরেক্ট আছে তো তাই আমি এটা ডিরেক্ট দেখাচ্ছি, 2-chlorobiutane। সো 2-chlorobiutane আমরা যদি এখন সাইজেব রুলটা অ্যাপ্লাই করতে চাই, ফার্স্ট অফ অল আমাদের বিটা অবস্থান চিনতে হবে। সো মনে রাখবা কার্যকরী মূলক যেটা আছে, যে এখানে ক্লোরিন হচ্ছে কার্যকরী মূলক, আর তো কেউ নাই। ক্লোরিনের সাথে যে কার্বনটা যুক্ত আছে এটা আমার আলফা কার্বন, আলফা কার্বনের বাম সাইডে যে কার্বনটা আছে এটা আমার বিটা কার্বন, আলফা কার্বনের ডান সাইডে যেটা আছে এটাও আমার বিটা কার্বন। তাহলে এই জায়গায় আমি বলতে পারি যে ভাইয়া আমার বিটা কার্বন এখানে এই পাশে এই অংশটা একটা বিটা কার্বন, এই অংশটা একটা বিটা কার্বন, আর আমরা বিটা অবস্থান থেকে হাইড্রোজেন অপসারণ করব। অপসারণ বিক্রিয়া আমি তোমাকে কন্ডিশন প্রথমেই পড়ায় আসছি। অপসারণ বিক্রিয়ার কন্ডিশন হচ্ছে তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা ক্ষার মানে শক্তিশালী ক্ষারের অ্যালকোহলিক ভার্সন দিবা, তাহলে অ্যালকোহলিক দিলেই তোমার এটা অপসারণ বিক্রিয়া হয়ে যাবে। তার মানে এই জিনিসগুলো দিলে কি হবে, সাইজেব রুল অ্যাপ্লাইয়ের মাধ্যমে বিটা অবস্থান থেকে হাইড্রোজেন অপসারণ হবে। তার মানে এই যে বিটা, দুইটা অবস্থানের যে কোনো একটা থেকে হাইড্রোজেন চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কোন বিটা থেকে যাবে, বিটা তো এখানে ভাই দুইটা, কোন বিটা থেকে যাবে, যেই বিটাতে আমার হাইড্রোজেন কম আছে। তাহলে কোন বিটাতে হাইড্রোজেন কম আছে ভাইয়া, দেখো না তেজস্ক্রিয় রশ্মির বিটা না, আমি তো বুঝাই দিলাম যে কার্যকরী মূলকের সাথে যেই কার্বন ডিরেক্টলি যুক্ত এটা আলফা, পাশের দুইটা বিটা।
সো বিটা এখানে দেখো আমার হাইড্রোজেন কয়টা ভাইয়া, 3টা, এখানে আমার হাইড্রোজেন 2টা, দ্যাটস মিন্স আমার এই জায়গা থেকে হাইড্রোজেন আর একটা বের হয়ে যাবে। তাহলে আর এই জায়গা থেকে হাইড্রোজেন বের হয়ে যাবে, দেখো এই জায়গা থেকে হাইড্রোজেন বের হবে। আর এই ক্লোরিন তো আমি বলছিলাম যে হাইড্রোজেনের সাথে ক্লোরিন মানে হ্যালোজেন আর হাইড্রোজেন তো খুব ভালোবাসা করতে পারে, হাইড্রোজেন বের হবে আর ক্লোরিন বের হয়ে চলে যাবে এখান থেকে। তাহলে আমরা যেটা করতে পারি, দেখো আমাদের যৌগটা ছিল এই বিটার হাইড্রোজেন চেঞ্জ হবে না, এখানে যে CH ছিল CH লিখলাম, এখানে যে CH2 ছিল এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেলে থাকে CH আর এখানে CH3। দেখো তো ভাইয়া এই জায়গা থেকে একটা হাইড্রোজেন বের হয়ে গেছে আর এই জায়গা থেকে ক্লোরিন চলে গেছে, 2টা কার্বনের মাঝখানে ডাবল বন্ড দিয়ে দাও। এই হচ্ছে আমার নতুন যৌগ, ঠিক আছে। এই যে যৌগটা বিটা অবস্থান হতে তুমি হাইড্রোজেন অপসারণ করলা এবং যেই বিটাতে তোমার হচ্ছে হাইড্রোজেনটা কম ছিল সেখান থেকে অপসারণ করলা, তাহলে এটা সাইজেপ রুল ইউজ করলে এবং এই সাইজেপ রুল ইউজ করে যে যৌগটা পেলা সেটা হচ্ছে 80%। কিন্তু তোমার তো এরকমও তুমি করতে পারো, তোমার তো এইটা হচ্ছে একটা রিয়াকশন, তুমি তো এরকমও করতে পারো যে যেই বিটায় আমার হাইড্রোজেন বেশি আছে ওখান থেকে আমি অপসারণ করব। তাহলে আমি কি করব, এখান থেকে এই বিটা থেকে একটা হাইড্রোজেন যদি তুমি অপসারণ করো তাহলে কি হয়, CH2, এই জায়গা থেকে তুমি ক্লোরিন সরাই দাও, তারপর এখানে কি হয় ভাইয়া, হচ্ছে এখানে হয় CH2, এখানে CH3। তাহলে এখান থেকে তুমি একটা হাইড্রোজেন সরাইছো, এখান থেকে একটা ক্লোরিন সরাইছো, এই জায়গায় তোমার একটা ডাবল বন্ড দিয়ে দিতে হবে। তাহলে একটা যৌগ হইলো, দেখো একটা যৌগ হয়েছে 1 2 3 4, একটা যৌগ হয়েছে 2 নাম্বার কার্বনে ডাবল বন্ড, একটা যৌগ হয়েছে 1 নাম্বার কার্বনে ডাবল বন্ড, বিউটিন 2, এটার নাম হচ্ছে ডাবল বন্ড বিউটিন 2, এই যৌগটার নাম হচ্ছে বিউটিন 2 আর এই যৌগটার নাম হচ্ছে ভাই বিউটিন 1। দ্যাট মিন্স তোমাকে যদি কোশ্চেন করে, দেখো কোশ্চেন কিন্তু অনেক ভাবে করতে পারে, তোমাকে কখন কোশ্চেন করবে এইভাবে, 2 ক্লোরোবিউটেনকে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল দিয়ে যদি তুমি রিয়াকশন করাও, প্রধান উৎপাদ কোনটা, বিউটিন 2, বিউটিন 1, পেন্টেন, হ্যান ত্যান অনেক কিছু। কোশ্চেন কিন্তু কঠিন হয়ে গেছে অনেক, কিন্তু তুমি যদি বইয়ের এই উদাহরণটা ডিরেক্টলি এভাবে বুঝো তাহলে তোমার করতে কিন্তু একটু টাইম লাগে, হয়তো অর্গানিকের প্রশ্নগুলো এই ধরনের কোশ্চেন একটু টাইম লাগবে, তুমি যদি খাতায় এভাবে রাপ করে ফেলো সাথে সাথে পারবা। তাহলে বিউটিন 2 যেটা, এটা হবে আমার প্রধান উৎপাদ, কারণ এখানে যে বিটা অবস্থান থেকে হাইড্রোজেনটা অপসারণ হয়েছে সেই বিটা অবস্থানে হাইড্রোজেনটা কম ছিল, এটা সাইজেপ রুল অ্যাপ্লাই করে আমরা করে ফেললাম। সো এই রিয়াকশনটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক, এবং এটা কিন্তু অ্যালকিন প্রস্তুতির একটা রিয়াকশন। দেখো অ্যালকিন বানানো হয়েছে, এটা আমি প্রথমেই পড়ায় আসছি, বললাম না একটু পরে ভালোভাবে বুঝবা। আমি 2 কার্বন দিয়ে কেন বুঝাইছিলাম, দেখো এখন কিন্তু 4 কার্বন দিয়ে বুঝাইলাম, কারণ মেকানিজম আছে তো ভাই, ওই জায়গায় যদি আমি লিখে দিই বুঝবা না তো। সো এই হচ্ছে বুঝা গেছে। তাহলে এটাও সাইজেপ নীতি চলে গেল। এখন লাস্ট অ্যালকিনের লাস্ট বিক্রিয়া ওজনীকরণ বিক্রিয়া, এইটাই সুইচ করব। আচ্ছা দেখো অ্যালকিনের ওজোনোলাইসিসটাই যদি আমরা যাই, দেখো অ্যালকিনের ওজোনোলাইসিস কারা প্রথমে দেবে, অ্যালকিন দিবে। সো অ্যালকিন একটা যৌগ লিখি, CH3 বন্ড CH বন্ড CH2, ধরো এই যৌগটাই দিলাম। এই যৌগে আমরা অ্যালকিনের ওজোনোলাইসিস যদি করতে চাই তাহলে আমরা কি করব, আমরা ফার্স্টে যে যৌগটা পাবো মনে রাখবে এটা হচ্ছে ওজোনাইড যৌগ। তুমি এই জায়গায় একটা যৌগ পাবা, 2টা স্টেপে হয় বিক্রিয়াটা, এই স্টেপের নাম হচ্ছে ওজোনাইড যৌগ। এই জায়গায় তোমাকে কার্বন টেট্রাক্লোরাইড দেওয়া লাগবে। আচ্ছা এখন দেখো এখানে কি হবে, এখানে একটা কাহিনী হবে, তোমার অ্যালকিনের ওজোনোলাইসিস তুমি জাস্ট একটা কাহিনী মনে রাখবে, ডাবল বন্ড উড়াই দিবা। সো ডাবল বন্ড লিখবো না, উড়াই দাও। তাহলে CH3 CH ডাবল বন্ড লিখলাম না, CH2। এখন কি করবা, আমার ওজোনোলাইসিস মানে কি, O3 অক্সিজেন, 3টা অক্সিজেনকে এখন সাজাইতে হবে। তো সাজানো হচ্ছে এরকম, এখানে একটা এইভাবে দিবা অক্সিজেন আর এখানে একটা হচ্ছে এইভাবে দিবা। দেখো এই হচ্ছে আমার অক্সিজেন, এই অক্সিজেন এভাবে মিলাই দিবা। সো এই হচ্ছে মোটামুটি আমার ওজোনাইড যৌগটা হয়ে গেছে। এবার আসো সেকেন্ড স্টেপে, এটা ফার্স্ট স্টেপ ছিল, সেকেন্ড স্টেপে তুমি এখানে জিঙ্ক দিবা আর পানি দিবা। জিঙ্ক আর পানি দিলে যেটা হবে, এই যৌগটা এখন ভাঙা শুরু করবে। সো এই যৌগটা কিভাবে ভাঙবে, এই যৌগটা এখন এইভাবে ভাঙবে। দেখো এই যৌগটা যদি এইভাবে ভাঙে, দেখো এই অক্সিজেনের পর থেকে শুরু করে এই অক্সিজেন এইখানে, সো এখানে যেটা হবে এই অক্সিজেন থেকে দেখো উপরের অক্সিজেনটা আলাদা হয়ে যাবে, উপরের অক্সিজেনটা আলাদা হয়ে যাবে। আর এইখানে তাইলে এরকম একটা হবে, এই অক্সিজেন টুক নিয়ে এই অংশটা একটা ভাগ হবে
আবার এই অক্সিজেনটা নিয়ে এই অংশটা একটা ভাগ হবে। দ্যাটস মিন কি হইলো, এই অক্সিজেন যেটা আলাদা হয়েছে, এই অক্সিজেন আর এখানে একটা ধাতু আছে জিঙ্ক, দুইজনে মিলে কি বানাইছে, জিঙ্ক অক্সাইড। আর এই জায়গায় কি হয়েছে ভাই, CH3CH, আর এখানে একটা অক্সিজেন নিয়ে হয়েছে CH3CHO। আর এখানে কি হয়েছে, এই যে CH2O, এটাকে সাজায় লেখা যায় কিভাবে, HCHO। দেখো এটা একটা অ্যালডিহাইড, CHO এটাও একটা অ্যালডিহাইড, এটা এক কার্বন, এটা দুই কার্বন, তাহলে এটার নাম হচ্ছে মিথানল। এক কার্বন মানে মিথ, আর অ্যালকোহল অ্যালডিহাইড মানে অ্যাল, তাহলে মিথানল এভাবে বলো। আর দুই কার্বন মানে ইথ, তাহলে এটা অ্যালডিহাইড, তাহলে মানে অ্যাল, তাহলে ইথানল। না, এটা জিঙ্ক অক্সাইড। সো এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, আশা করি বুঝছি। এখন প্রশ্ন হচ্ছে, এই জায়গায় তুমি জিঙ্ক দিছো না, জিঙ্ক দিছো, জিঙ্ক যদি না দিতা কি হইতো, জিঙ্ক ধরো নাই তাহলে কি হতো, ধরো এই জায়গায় একবার জিঙ্ক দিছো, পরেরটায় তুমি জিঙ্ক দাও না, জাস্ট পানি দিছো, তখন কি হয়েছে, যৌগটা তো আবার এইভাবেই ভাঙছে, তাহলে পানি আর এই অক্সিজেন মিলে কি আসলে কি তৈরি করতে জানো, হাইড্রোজেন পার অক্সাইড। আমি একটু আগেই তোমাকে পড়ায় আসছি, হাইড্রোজেন পার অক্সাইড হচ্ছে মৃদু জারক। জারক কি করে ভাইয়া, অ্যালডিহাইডকে তো অ্যালডিহাইড থাকতে দেয় না, ও অ্যাসিডে কনভার্ট করে ফেলে। তাহলে এই যৌগটা কি হয়ে যাইতো, এটা ফার্স্টে অ্যালডিহাইড হইতো, ঠিক আছে, এই যে এ ফার্স্টে অ্যালডিহাইড হতো, কিন্তু জারক, এ তো জারক, তাহলে অ্যালডিহাইড যেন জারণ হয়ে কি হয়, অ্যাসিড হয়। তখন কি হইতো, এটা এক কার্বন বিশিষ্ট অ্যাসিড হইতো, COOH তৈরি করতো, আর এটা দুই কার্বন বিশিষ্ট অ্যাসিড হইতো, তাহলে এটা হইতো CH3COOH প্লাস জিঙ্ক অক্সাইড। জিঙ্ক তো নাই, তখন তো আর জিঙ্ক নাই, তাইলে তুমি যদি জিঙ্ক দাও তাইলে এটা হবে অ্যালডিহাইড বা কিটোন। আর তুমি যদি জিঙ্ক না দাও তাহলে কি হবে, জিঙ্ক না দিলে তো পানি আছে, পানি আর অক্সিজেন মিলে হাইড্রোজেন পার অক্সাইড বানাবে, হাইড্রোজেন পার অক্সাইড মৃদু জারক, তাহলে এখান থেকে যে অ্যালডিহাইডটা পাবো ওটা জারণ হয়ে অ্যাসিড হয়ে যাবে, এই যে অ্যাসিড হয়ে গেছে। এখান থেকে যে অ্যালডিহাইড পাবো ওটা জারণ হয়ে আবার অ্যাসিড হয়ে যাবে। তাহলে একটা কোশ্চেন আসে যে ভাই আমাদের ওজনীকরণ বিক্রিয়া জিঙ্কের ভূমিকা কি, জিঙ্ক কি করে, জারণটাকে প্রতিরোধ করে, জারণ প্রতিরোধ করে অ্যালডিহাইড যৌগটাকে বা কিটোন যৌগটাকে কিটোন যৌগ বা অ্যালডিহাইড যৌগেই রাখে, এটা অ্যাসিডে রূপান্তরিত হতে দেয় না। ভালো করে মাথায় রাখবা, এই ধরনের কোশ্চেন গ নাম্বারে মাঝে মাঝে দিয়ে দিতে পারে উচ্চতর দক্ষতা হিসেবে, ঠিক আছে, খুব ভালোভাবে এই নোটগুলো করবা। তো তাইলে আমরা ওজনীকরণ বিক্রিয়া বুঝছি। আরেকটা আমি উদাহরণ আরেকটা শেখাবো, এখন আরেকটা শেখাচ্ছি, আরেকটা শেখাবো, মানে আরেকটা প্র্যাকটিস করতে দিব। সো এটা তো অনেক হচ্ছে আমাদের যেভাবে করব আর কি, আমরা পরীক্ষার হলে সেটা কি করলাম, যে আমাদের ওজনীকরণ দিলে আমরা এইভাবে লিখবো, লিখে একটু ধাপগুলো লিখে দিব। এক হচ্ছে ওজোনাইড যৌগ গঠন দিয়ে প্রথম স্টেপ দিব, দুই হচ্ছে আমাদের জিঙ্ক এবং পানির উপস্থিতিতে বিক্রিয়া করে কার্বনিল যৌগ অ্যালডিহাইড আর কিটোন পাবো। আগের যে যৌগটা আমি লিখছিলাম একটু খেয়াল করো, আগের যৌগটা ছিল এরকম, এই যৌগের মধ্যে এরকম একটা ব্যাপার ছিল, ডাবল বন্ড যে কার্বনে আছে সেই কার্বনের দুই পাশের যে কার্বন আছে এখানেও হাইড্রোজেন ছিল, এখানেও হাইড্রোজেন ছিল। মনে রাখবা কার্বন কার্বন ডাবল বন্ডে যদি দুইটা কার্বনের সাথে হাইড্রোজেন থাকে তাহলে তুমি মনে রাখবে এখান থেকেও তুমি একটা অ্যালডিহাইড পাবা, এখান থেকেও একটা অ্যালডিহাইড পাবা। কিন্তু আমি যদি তোমাকে এখন এমন একটা যৌগ দিই CH3CH ডাবল বন্ড CH3 তুমি এখান থেকে দেখেই যৌগ বলতে পারবা। কেমনে দেখো, যে ভাইয়া এই ডাবল বন্ড আছে, এটা কার্বন এটা কার্বন, এই কার্বনে হাইড্রোজেন আছে, দ্যাট মিন্স তুমি এখান থেকে অ্যালডিহাইড পাবো, আমি জানি। কিন্তু দেখো তো এই কার্বনের সাথে কোনো হাইড্রোজেন তো ডিরেক্টলি অ্যাটাচ নাই, এই কার্বনের সাথে CH3 মূলক দুইটা আছে, তাহলে এখানে হাইড্রোজেন নাই। হাইড্রোজেন যদি না থাকে তাহলে এখানে তুমি পাবা হচ্ছে কিটোন। কিভাবে পাবো, এখন চলো, আগে থেকেই তুমি বুঝে গেলা, এখন কিভাবে পাবো, ওই যে আবারও তুমি এটাকে একটু স্ট্রাকচারালি ভেঙে লিখতে হবে। তো স্ট্রাকচারালি যদি ভেঙে লিখো, এইভাবে লিখবা, এটা আসে কিন্তু অনেকবার। সো এখানে এবার আমরা কি করব, কার্বন টেট্রাক্লোরাইড দিলাম। সো কি বলছিলাম, ডাবল বন্ড লিখবো না, লেখো না, CH3C, এখানে ধরো H দিলাম, ডাবল বন্ড, আচ্ছা এখানে H দিলে হবে না তো HC লিখলাম, এরকম HC লিখলাম। তা এখানে হচ্ছে আমাদের কার্বন আর এখানে হচ্ছে সেই CH3, তাই না? সো CH3 এভাবে রাখলাম। সো কি বলছি ভাই, ওজনীকরণ O3 দিব, তার মানে এইবার এই কার্বন আর এই কার্বনের মধ্যে অক্সিজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এরকম আবার ভাঙাভাঙি করব, তাহলে আবার পরের এটা কিন্তু ওজোনাইড যৌগ, ভালো করে লিখে নাও, এটা হচ্ছে জিঙ্ক আর পানি দিব। তো জিঙ্ক আর পানি দিলে কি হবে, এই চালা ভাঙবে,
এই চালাই অক্সিজেন নিয়ে ভাঙবে, এই চালাই অক্সিজেন নিয়ে ভাঙবে। তাহলে কাহিনী কি হইলো, যে কাহিনী হয়েছে CH3 CHO, এই যে CH3 CHO। আমি বলছিলাম একটা অ্যালডিহাইড পাবো এবং এই পাশে হাইড্রোজেন ছিল, অ্যালডিহাইডই পাইছো। আর এই পাশে কিন্তু হাইড্রোজেন ছিল না, এই যে এটা হাইড্রোজেন ছিল না, তাহলে এই পাশে কি কিটোন পাবো, দেখি তো কিটোন কিনা। এই যে CH3, এই যে CO, এই যে CH3, তাহলে এই যৌগটা কি হয়েছে CH3 CO CH3, এটা কিন্তু কিটোন এবং এটার নাম হচ্ছে প্রোপানন। তাহলে তুমি দেখেই বলতে পারবা এটা হচ্ছে ইথানল। মজার ব্যাপার, আমাদের যখন উল্টো করে কিছু দিবে সেটাও আমরা এখান থেকে পারবো। এখন দেখো আমার মূল যে যৌগটা, এখানে কার্বন কয়টা ছিল, 1টা 2টা 3টা 4টা, এখানে CH3 2টা, মানে 5টা, তাহলে কার্বন ছিল 5টা। তুমি এখান থেকে যে যৌগটা বানাইছো ওখানে কার্বন কয়টা দেখি তো, ইথানলে কার্বন হচ্ছে 2টা আর কিটোনে হচ্ছে 1টা 2টা 3টা। তার মানে তুমি মনে রাখবা যে ভাইয়া আমাদের যে যৌগটা, এখান থেকে যে যৌগ দুইটা উৎপন্ন হবে, মূল যৌগে যে কয়টা কার্বন থাকবে এখানেও যোগ করে সেই পরিমাণ কার্বন হতে হবে। এইগুলো হয়তো এখন বুঝতেছো না, কিন্তু MCQ যখন কোশ্চিন আসবে ভাইয়ার এই কথাগুলো অনেক কাজে লাগবে, ঠিক আছে? এতক্ষণ আমি কি দিছি, একটা যৌগ দিছি, বলছি এখান থেকে কি প্রোডাক্ট তৈরি হবে। তোমাকে আমি এই যৌগটা দিছি, এই যৌগের নাম তুমি হচ্ছে দেখো, এই যৌগের নাম যদি এখান থেকে দেখি, দেখো দুইটা হাতে শিকল আছে, তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তার মানে এটা হচ্ছে 2 মিথাইল বিউটিন 2, এটা এই যৌগের নাম হচ্ছে 2 মিথাইল বিউটিন 2। এখন তুমি যদি একটু খেয়াল করো যে ভাইয়া 2 মিথাইল বিউটিন 2 তোমাকে জিজ্ঞাসা করলে এখানে কি কি তৈরি হবে, তুমি বুঝলা যে ইথানল তৈরি হবে আর প্রোপানন তৈরি হবে। কিন্তু তোমাকে যদি বলে এমন একটা যৌগ, তুমি হচ্ছে যৌগকে তুমি ওজনীকরণ করছো, যেটাকে তুমি ওজনীকরণ করার ফলে ইথানল আর প্রোপানন পাইছো, মানে কোশ্চিনটা উল্টাই দিছে, তোমাকে দিয়ে দিছে তুমি ইথানল আর প্রোপানন পাইছো, এটা বলা আছে, মানে প্রোডাক্ট বলে দিছে, বলছে যে তুমি একটা যৌগকে ওজনীকরণ করছো, ঢাবিতে বেশি আসে, একটা যৌগকে ওজনীকরণ করছো, ওজনীকরণ করার ফলে আমরা পাইছি ইথানল আর প্রোপানন। কোন যৌগটাকে তুমি ওজনীকরণ করছো, তখন তোমাকে কি করতে হবে, এইটা তো দেওয়া নাই কোন যৌগকে তুমি ওজনীকরণ করছো, তোমাকে জাস্ট বলা আছে তুমি কি কি পাইছো, এই সংকেত তোমার লিখে দেওয়া থাকবে না, তোমার বলা থাকবে ইথানল আর প্রোপানন। তাহলে ইথানল মানে কি ভাইয়া, অ্যালডিহাইড। তাহলে তখন তোমাকে জাস্ট উল্টা প্রসেস মনে রাখতে হবে। আগের বার ওজনীকরণের ফলে কি করছিলা, ডাবল বন্ড গুলো কি করছিলা, উঠাই দিছিলা, এবার কি করতে হবে, ডাবল বন্ড যোগ করতে হবে। আগের বার কি করছিল, অক্সিজেন গুলো আলাদা করে যোগ করছিল, অক্সিজেন এবার বের করে দিতে হবে, যদি না বুঝো ভালো করে দেখো। তো এখানে যেটা করতে হবে, এই ইথানল যৌগটার অক্সিজেনটা একদম কোনায় লিখতে হবে, আবার এখানে যে প্রোপানন যৌগটা আছে তারও অক্সিজেনটা একদম এই পাশে বাম পাশে মুখোমুখি কোনায় লিখতে হবে। তাহলে দেখো ইথানল কি আছে, CH3 না, তাহলে CH3 আমি এভাবে লিখলাম, আর CO CH3 CHO, তাই না? তাহলে CHO পার্টটাকে দেখো আমি কিভাবে লিখি, C উপরে H দিলাম আর ওটাকে এইভাবে নিলাম, এটা গেল ইথানলের পার্টটা। এবার আসো প্রোপানন কিভাবে লিখবো, CO পার্টটা মুখোমুখি লিখতে হবে, তাহলে CO, দেখো এই ও আর এই ও মুখোমুখি লিখছি, আর এই পাশে CH3। এবার দেখো আগের বার কি করছিলাম মনে আছে, অক্সিজেন যোগ করছিলাম, এখন অক্সিজেন গুলো বের করতে হবে, তাহলে এই অক্সিজেন টু এই অক্সিজেন বক্স এটা বাদ দিয়ে দিবা, এবার ডাবল বন্ড দিয়ে দাও, তাহলে এখানে কি হবে, এখানে হবে CH3CH, এখানে অক্সিজেন আউট, ডাবল বন্ড দাও, এখানে হচ্ছে C, এখানে CH3, তার মানে CH3(2). তাহলে আমার মূল যৌগটা কি ছিল, এইটা ছিল মূল যৌগ। তাইলে তোমাকে যদি কখনো এরকম উল্টা করে কোশ্চিন করে, আমরা আশা করি পারবো। তো যখন তোমাকে এরকম উল্টা করে করবে, তোমার একটা শর্টকাট তো আমি শিখাই দিচ্ছি। কি শিখাই দিচ্ছেন ভাই, যে যখন কিটোন থাকবে তখন এক পাশের কার্বনের সাথে কোনো হাইড্রোজেন থাকবে না। হইতে পারে এমন অপশন আছে তোমার যে দুই পাশের কার্বনেই সবগুলো হাইড্রোজেন দিছে, একটাই শুধু এমন দিছে যে এই কার্বনে কোনো হাইড্রোজেন দেয় না, তখন তো ওইটাই তুমি দাগাই দিতে পারবা যে এটা আমার কিটোন আছে, তাহলে যে কোনো এক পাশের কার্বনে কোনো হাইড্রোজেন থাকবে না। তো আশা করি বুঝছি। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানে ওজনীকরণ পার্টটা ছিল। তাহলে অ্যালকিনের সকল বিক্রিয়াগুলো আমি পড়াইছি তোমাকে। এক হচ্ছে ভাইয়া মার্কোনিকভ, 2 হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ, 3 হচ্ছে সাইজেব, 4 হচ্ছে ওজনীকরণ। সো আশা করি বুঝতে পারছি। তোমার এখানে যদি এরকম থাকে কখনো যে এই পাশে একটা হ্যালোজেন আছে ক্লোরিন, এই পাশে CH3 আছে, এখানে একটা ক্লোরিন আছে,
সো এই ধরনের যদি যৌগ থাকে, তুমি যদি আবারও অপসারণ বিক্রিয়ার মাধ্যমে এই যৌগটা সম্পূর্ণ করতে চাও, তাহলে কি হবে দেখো তো ভাইয়া। অপসারণ বিক্রিয়া ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলিক সলিউশন। সো এরকম যদি থাকে তাহলে আমরা কিভাবে আবারও অপসারণ বিক্রিয়াটা করব। এখন আমরা আর আগের নিয়মে যাব না, এখন আমরা যাব এখান থেকে একটা ক্লোরিন যদি যায় তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন আউট হবে, এখান থেকে একটা ক্লোরিন যদি যায় এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ হবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, CH3 CH3 C, এই পাশে একটা C, এই পাশে একটা CH3। তাহলে এখান থেকে দেখো দুইটা মৌল চলে গেছে, তাহলে একটা বন্ধন এখানে, তাহলে এখানে একটা বন্ধন আসলো। আবার এখান থেকে দেখো এইখান থেকে দুইটা যৌগ চলে গেছে, তার মানে দুইটা মৌল চলে গেলে একটা বন্ধন। তাহলে এই দেখো আমাদের কিন্তু ট্রিপল বন্ড তৈরি হয়ে গেছে। তার মানে তোমাদের যদি কখনো এরকম যৌগ থাকে যে দুইটা হ্যালোজেন মৌল এভাবে যুক্ত আছে, তখন যদি আমাদের এরকম অ্যালকোহলিক কোনো একটা কন্ডিশন দেওয়া থাকে, মনে রাখবা দুইজনই চলে যাবে দুইটা হাইড্রোজেন নিয়ে, দুইটা হাইড্রোজেন দুইটা ক্লোরিন, মোট 4টা মৌল গেছে। 4টা মৌল গেলে 2টা হাত দেওয়া লাগে, তাহলে 2টা হাত দিয়ে দিলে তাহলে অ্যালকেন থেকে এটা হয়ে গেল কি অ্যালকাইন। সো আমাদের অ্যালকাইন প্রিপারেশন হয়ে গেল। তাহলে এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা হচ্ছে বিউটাইন তৈরি হয়ে গেল, বিউটাইন তৈরি হয়ে গেল। সো একই রকম এটা অপসারণ বিক্রিয়ার মাধ্যমে তুমি দেখলা কিভাবে ট্রিপল বন্ডও ফর্ম করা গেল। CH ট্রিপল বন্ড CH, অর্থাৎ অ্যাসিটিলিনকে যদি আমরা আয়রন চূর্ণের মধ্য দিয়ে 400 ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তপ্ত করি, পলিমারকরণ বিক্রিয়ায় বেনজিন প্রস্তুত করে। তাহলে চিন্তা করো এখানে আমার অ্যাসিটিলিন কয়টা ছিল, কার্বন কয়টা ছিল 2টা, আর বেনজিনে কার্বন হয়ে গেছে 6টা। তার মানে এটা কয় অণু নিতে হবে, 3 অণু। আর এই যেই বিক্রিয়ার মাধ্যমে আমার কার্বন সংখ্যা 2 থেকে 6 অর্থাৎ বৃদ্ধি পায়, কার্বন সংখ্যা 2 থেকে 6 হয়ে গেছে, সেই বিক্রিয়াকে বলা হয় ভাইয়া পলিমারকরণ বিক্রিয়া। তাহলে এটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। এবং পলিমারকরণ বিক্রিয়ায় তুমি যেই যৌগটা দিয়ে শুরু করো সেটাকে বলা হয় মনোমার। তাহলে এইখানে আমাদের বেনজিন প্রস্তুতিতে আমার মনোমারকে অ্যাসিটিলিন বা ইথাইন এবং পলিমার যৌগটা হচ্ছে বেনজিন। সো এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার ব্যাপার। পলিমার যৌগটা কি ভাইয়া, বেনজিন। সো এটা গেল CH ট্রিপল বন্ড CH, লিখে নিও। 2 নাম্বার হচ্ছে অ্যালকাইনের পানি যোজন বিক্রিয়া। সো পানি দিব এবং এখানে 2% মার্কিউরিক সালফেট প্লাস 20% সালফিউরিক অ্যাসিড। এটা খুবই জনপ্রিয় বিক্রিয়া, 9-10 থেকে পড়ে আসছো। সো এখানে বেশ মেকানিজম ঘটে, এত মেকানিজম এখন পড়ার টাইম নাই ভাই। আমি এখানে মার্কোনিকভ রুল অ্যাপ্লাই করব। মার্কোনিকভ রুল অ্যাপ্লাই করা মানে কি, এখানে 2টা পাই বন্ধন আছে, 2টা পাই বন্ধন ভাঙবো। যেই জায়গায় আমার হাইড্রোজেন কম আছে বেশি আছে সেই জায়গায় আমি তেলা মাথায় তেল দিব, হাইড্রোজেন দিব। দেখো এই পাশে আমার হাইড্রোজেন একটা, এই পাশেও একটা, তাহলে এই চিন্তা নাই। তাহলে এই জায়গায় আমি হচ্ছে পানিকে এইভাবে ভাঙবো, এই পাশে আমি হচ্ছে এই কার্বনে 2টা হাইড্রোজেন দিব, এই কার্বনে একটা অক্সিজেন দিব। তাহলে কি যৌগ তৈরি হলো ভাইয়া, CH, আর 2টা হাইড্রোজেন এসে CH3 বন্ড, এই পাশে CH ছিল, ও এসে CHO তৈরি হলো। তাহলে এই হচ্ছে আমার মূল প্রোডাক্ট CH3 CHO। এটা হচ্ছে অ্যালকাইনের পানি যোজন বিক্রিয়া। এবার যদি যৌগটা এমন থাকে যে CH3C ট্রিপল বন্ড CH, এটা করো পানি যোজন একই হচ্ছে, এগুলো দিয়ে দিবা। দিলে কি হবে ভাইয়া, দেখো 2টা বন্ধন ভেঙে দাও, তাহলে ভেঙে দিলাম। এবার পানিকে এইভাবে ভাঙো, যেই হাতে আমার হাইড্রোজেন বেশি সেই হাতে আমি হাইড্রোজেন দিব। তাহলে হাইড্রোজেন বেশি কই ভাই, এই পাশে একটা, এই পাশে একটাও নাই কার্বনের সাথে। তাহলে এখানে হাইড্রোজেন দিবা এই কার্বনে, আর এই কার্বনে হচ্ছে এই কার্বনে হচ্ছে আমার অক্সিজেন দিবা। তাহলে এটা কি হলো, CH3CO CH3CO, আর এইটা হচ্ছে আমাদের কি তৈরি হয়েছে, এইটা তৈরি হয়েছে CH3। তাহলে CH3CO, আর এইখানে হচ্ছে CH3। তাহলে আমাদের কি যৌগ তৈরি হলো, CH3CO CH3। তো CH3CO CH3 কি ভাই, একটা কিটোন, এটার নাম হচ্ছে প্রোপানন। এটার নাম কি ভাইয়া, প্রোপানন। এটার নাম হচ্ছে প্রোপানন, আর এটার নাম হচ্ছে ইথানেল। সো দেখো ভাইয়া এখানে অ্যালডিহাইড হলো, এখানে কিটোন হলো। তার মানে তুমি অ্যালকাইন থেকে অ্যালডিহাইডও বানাইতে পারছো, কিটোনও বানাইতে পারছো, আবার অ্যালকাইন থেকে একটু আগে তুমি বেনজিনও বানাই ফেলছো। দ্যাটস মিন তুমি বুঝতে পারতেছো অ্যালকাইন আমাদের কতটা গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। বেনজিনের একটা ওজনীকরণ বিক্রিয়া আছে, বেনজিনের ওজনীকরণ বিক্রিয়া। আমরা যেহেতু ওজনীকরণ টপিকটা পড়ে আসছি, তাই বেনজিনের ওজনীকরণ বিক্রিয়ায় কি তৈরি হয় সেটা আমাদের জানা উচিত।
ভাই বেনজিন কি C6H6, এটাকে যদি স্ট্রাকচার অনুযায়ী ভাঙো তাহলে কেমন হয় দেখো। আমরা আগে বেনজিন একটা আঁকি, তারপর এটাকে চেঞ্জ করি। তো এই হচ্ছে আমাদের বেনজিন, এরকম আমাদের এই যে ডাবল বন্ড গুলো আছে, প্রতি কোনায় কি আছে, কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, এবং প্রতি কার্বনের সাথে মজার ব্যাপার হচ্ছে একটা করে হাইড্রোজেন আছে। তো এই মোটামুটি আমার বেনজিন। এখন আমরা যদি এটাকে ওজনীকরণ বিক্রিয়া করি তাহলে মনে রাখবা ভাইয়া, ওজনীকরণ বিক্রিয়া করলে প্রতি কোনায় এখন একটা করে অক্সিজেন ঢুকবে। প্রতি কোনায় যদি একটা করে অক্সিজেন ঢুকে তার মানে এখানে 3 অণু তোমাকে নিতে হবে এবং এখানে জিঙ্ক দিতে হবে পানির উপস্থিতিতে। সো এখানে যেটা হয় প্রতি কোনায় একটা করে অক্সিজেন ঢুকে, তাহলে এই কার্বনে একটা অক্সিজেন, এই কার্বনে একটা অক্সিজেন, এই কার্বনে একটা অক্সিজেন, এটাই একটা, এটাই একটা, এটাই একটা। তারপরে তোমাকে যেটা করতে হয়, এই দুইটা অক্সিজেন যুক্ত করে নিয়ে একটা হচ্ছে যৌগ ভেঙে ফেলতে হয়। তাহলে কি হয়, দুইটা অক্সিজেন যুক্ত করো, এই হচ্ছে একটা অংশ ভেঙে গেল, এই একটা অংশ ভেঙে গেল, আর এই একটা অংশ ভেঙে গেল। তাহলে একটা অংশ কি, এটা CHO, CHO, তাহলে কি তৈরি হলো, CHO বন্ড CHO। এই অংশ কয়বার রিপিট হয়েছে, একবার, দুইবার, তিনবার, তাহলে 3 অণু CHO তৈরি হয়, এটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। তাহলে বেনজিনের ওজনীকরণে 3 CHO তৈরি হয় এবং এটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। কি C6H6। আর এই বেনজিন কোথা থেকে উৎপত্তি হয়েছে বলতো, বেনজিন উৎপত্তি হয়েছে কি কোথা থেকে, হচ্ছে অ্যাসিটিলিন থেকে, কার্বন সংখ্যা 2 থেকে। তো কার্বন সংখ্যা 2 থেকে, তার মানে তোমার এখানে জাস্ট যেটা করতে হবে, কার্বন সংখ্যা 2, এই যে জিনিসটা আছে এটারই অ্যালডিহাইড ভার্সন নিয়ে নিবা, CHO। সো এখানে জাস্ট 3 অণু করে দিলে বেনজিন হয়ে যাচ্ছে। তো এইভাবেও তুমি ওইভাবে মাথায় সেট করে মনে রাখতে পারো যে বেনজিন, ভাইয়া বেনজিনের ওজনীকরণ বলছে। আচ্ছা বেনজিনের উৎপত্তি যেন কই থেকে হয়েছিল, অ্যাসিটিলিন থেকে। অ্যাসিটিলিন কয় কার্বন ছিল, 2 কার্বন, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড লিখবা, 3 দিয়ে গুণ করে দিবা, গ্লাইঅক্সাল হয়ে যাবে। তো এইভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। আচ্ছা গেল। তাহলে বেনজিনের ওজনীকরণে তো আমরা ছিলাম না, আমরা ছিলাম হচ্ছে অ্যাসিটিলিনের ওজনীকরণ, মানে অ্যালকাইনের ওজনীকরণ। তো অ্যাসিটিলিনকেও যদি তুমি ওজনীকরণ করো, দেখো এরকম আসে। সো আমরা যখন অ্যালকিনের ওজনীকরণ করছিলাম তখন আমাদের একটা ব্যাপার হয়েছিল যে আমরা 2টা বন্ধনকে নাই করে দিছিলাম। এখন তো আমার বন্ধন মোট 3টা, তাহলে আমরা একটা বন্ধনকে রাখবো, একটা বন্ধনকে রাখবো, বাকি 2টাকে নাই করে দিব। তো বাকি 2টাকে নাই করে দিলাম, ঠিক আছে, বাকি 2টাকে নাই করে দিলাম। আবারও ওই যে ঘর বাড়িগুলো বানাই ফেলবো, 3টা অক্সিজেন, এবং এর সাথে একটা হাইড্রোজেন ছিল, এর সাথে একটা হাইড্রোজেন ছিল। তাহলে ওই যে আবার ভাঙো, জিঙ্ক টিঙ্ক দিয়ে এখানে একবারে জিঙ্ক পানি দিয়ে দাও, ওজন তো দিছি। তাহলে এইভাবে উঠবে, এইভাবে উঠবে, এইভাবে উঠবে, তাহলে কি হবে, CHO আর এই অক্সিজেন, তাহলে এটাও গ্লাইঅক্সালই তৈরি করবে, ঠিক আছে। অসম্পৃক্ততা টেস্ট, দ্যাট মিনস অসম্পৃক্ততা টেস্ট মানে অ্যালকিনেও ডাবল বন্ড আছে আর অ্যালকাইনে ট্রিপল বন্ড আছে, এদেরকে অসম্পৃক্ত যৌগ বলে। তাহলে অসম্পৃক্ত যৌগ টেস্ট করার জন্য 2টা পরীক্ষা করা যায়, এক হচ্ছে ব্রোমিন টেস্ট, 2 হচ্ছে বেয়ার টেস্ট। সো ব্রোমিন টেস্ট তো খুবই ইজি ভাইয়া, ব্রোমিন টেস্ট তো খুবই ইজি, যে ব্রোমিন যোগ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে অ্যালকিন একটা নাও। সো অ্যালকিন হচ্ছে আমাদের HC ডাবল বন্ড CH2। সো ব্রোমিন দাও, সো ব্রোমিন দিলাম, কার্বন টেট্রাক্লোরাইড এখানে আমরা অ্যাড করলাম। সো আমি আগেই বলে আসছি যে ডাবল বন্ড যেখানে পাই বন্ধন দুর্বল, ভেঙে দাও, ভেঙে দিলে এখানে একটা কার্বনে হাত ফাঁকা হয়েছে, এখানে একটা হাত ফাঁকা হয়েছে, তাহলে কি হইলো, CH2 বন্ড CH2। 2টা ব্রোমিন ছিল, 2টা কার্বনে ফাঁকা হাতে বসাই দাও। সো এটার নাম কি হয় ভাই, এটা যদি আমার 1 নাম্বার কার্বন হয়, এটা যদি 2 নাম্বার হয়, তাহলে এটা হচ্ছে 1 2, 2টা ব্রোমিন, 1 নাম্বারে একটা ব্রোমিন, 2 নাম্বারে একটা ব্রোমিন, তাহলে ডাইব্রোমো, 2টা কার্বন ইথেন, তাহলে 1 2 ডাইব্রোমো ইথেন, বা এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, এটাও বলা যায় ইথিলিন। আচ্ছা ইথিলিন গ্লাইকল না, এটা সরি, এটা ইথিলিন গ্লাইকল না, এটা হচ্ছে 1 2 ডাইব্রোমো ইথেন, ইথিলিন গ্লাইকল আর একটা, বেয়ার টেস্টে বুঝতে পারবা। এবার অ্যালকাইনে আসো ভাই, অ্যালকাইন তাহলে কি, অ্যালকাইন হচ্ছে আমাদের কার্বন কার্বন ট্রিপল বন্ড। তাহলে ওখানে যদি আমরা হাইড্রোজেন ব্রোমিন অ্যাড করি, তাহলে ব্রোমিন অ্যাড করলাম। সো এখানেও তাহলে দেখো এখানে যে কাহিনীটা হবে, এখানে কি কাহিনীটা হবে,
এখানে যদি তুমি ব্রোমিন অ্যাড করো, তোমরা আমাকে বলো আগের কনসেপ্ট থেকে এখানে পাই বন্ধন কয়টা? সিগমা তো একটা বন্ধনই থাকে, বাকিগুলা পাই বন্ধন দুইটা, তাহলে দুইটা পাই বন্ধন ভাঙবে। একটা বন্ধন ভাঙলে দুইটা হাত ফাঁকা হয়, তাহলে দুইটা বন্ধন ভাঙলে চারটা হাত ফাঁকা হয়, তাহলে চারটা হাতে চারটা ব্রোমিন বসবে। তাহলে এখানে কি হবে দেখো, খালি সিগমাটা রাখবা, সিগমা অলওয়েজ থাকবে, সিগমা পিপুলরা সবসময় থাকে এইভাবেই। আর বাকি হচ্ছে পাই দুইটা ভেঙে দিছো, তাহলে দুইটা, তুমি যখন একটা বন্ধন ভাঙছো এখানে একটা করে হাত ফাঁকা হয়েছে, তুমি যখন দুইটা পাই ভাঙছো তখন দুইটা করে হাত ফাঁকা হয়েছে। তাহলে ব্রোমিন তুমি এখানে যোগ করলে এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে এইচ, এখানে এইচ। সো ব্রোমিন তাহলে এরকম ছিল যে 2 অণু ব্রোমিন, মানে 4টা ব্রোমিন আসলে অ্যাড করা হয়েছে। তার মানে অ্যালকিন হচ্ছে অসম্পৃক্ততা পরীক্ষা, ব্রোমিন টেস্ট দিতেছে, অ্যালকাইনও দিতেছে। সো তাইলে আমরা বুঝতে পারছি যে এটা অসম্পৃক্ত যৌগ, এই টেস্ট থেকে বলতে পারতেছি না এটা অ্যালকিন নাকি অ্যালকাইন। এবার আসো বেয়ার টেস্ট। বেয়ার টেস্টের জন্য আমাদের কি ধরনের যৌগ লাগে? ভাইয়া বেয়ার টেস্টেও সেম তুমি যৌগ নাও, যে CH2 ডাবল বন্ড CH2। এই জায়গায় তুমি মনে রাখবা যে আমাদের এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় অবস্থায় নেওয়া লাগে। কি লাগে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় অবস্থায় নেওয়া লাগে। এই জিনিসটা একটু মাথায় রাখবা, মাঝে মাঝে এই অংশটা দিয়ে কোশ্চেন আসে। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় অবস্থায় মানে কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেটে কে আছে? তাহলে মনে রাখো পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ। তোমাকে আমি এটার একটা শর্টকাট শেখাই যে এই জায়গায় আসলে ডাবল বন্ড ভেঙে কি তৈরি হবে। ভাই ডাবল বন্ড তো ভেঙে যাবে, তুমি বুঝতেই পারতেছো যে সি ডাবল বন্ড ভেঙে গেছে, হাইড্রোজেন হাইড্রোজেন, তার মানে এইখানে একটা হাত ফাঁকা হয়েছে, এইখানে একটা হাত ফাঁকা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই জায়গায় কে যুক্ত হবে? ভাইয়া পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি জানো? জারক পদার্থ, তাই না? জারক। আর এই জায়গায় একটা কাহিনী হচ্ছে লঘু পটাশিয়াম পারম্যাঙ্গানেট। হ্যাঁ, লঘু। লঘু মানে কি? কোনো একটা শরবতে ধরো চিনি বেশি হয়ে গেছে, লঘু মানে কি? তাকে পাতলা করবা, কি দেওয়া লাগে? পানি দেওয়া লাগে। তার মানে লঘু কথা থেকে তুমি মনে রাখলা পানি। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারক। জারক মানে কি? জারক মানে অক্সিজেনের সংযোগ, তাহলে এখান থেকে তুমি মনে রাখলা অক্সিজেন। দুইজনও মিলে কি বানাবে বলো তো? H2 আর O মানে H2O2 বানাবে। H2O2 কিভাবে ভাঙে? OH আকারে ভাঙে, OH আকারে ভাঙে। তার মানে এই হাতে একটা OH বসবে, এই হাতে একটা OH বসবে, এবং এই যৌগটার নামই সেই ওই যে ইথিলিন গ্লাইকল। এই যৌগটার নামই হচ্ছে ইথিলিন গ্লাইকল। তোমাকে একদম বেসিকটা ক্লিয়ার করে দিলাম যে কিভাবে আসলে OH আসে, অনেকে মুখস্থ করো। মুখস্থটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জারক, অক্সিজেন আসবে এখান থেকে, লঘু মানে পানি, দুইটা মিলে H2O2 ভাঙলে OH হয়, তাহলে এখানে একটা OH, এখানে একটা OH হবে না। জারণ ঘটবে। জারণ মানে কি? লাস্ট ধাপে, জারণের লাস্ট ধাপে, একদম এই জন্য তোমাকে আমি জারণ বিজারণ ফার্স্টে পড়ায় আসছি। জারণ করতে করতে লাস্ট ধাপে যাই তুমি অ্যাসিড পাইতা না, তাহলে এখানে কিন্তু অ্যাসিড তৈরির একটা সম্ভাবনা হতে পারে। তুমি H দিতে পারো, আবার H না দিয়ে আমি যদি একটা জেনারেলাইজড করে দিই, তুমি এখানে 8 দাও, এখানে একটা 8 দাও, মানে এক হাত তো ফাঁকা আছে, এখানে 8 দিতে পারো। সো মনে রাখবে এই পাশের একটা পোর্শন জারণ হয়ে কি তৈরি হবে? RCOOH। আর এটাকে যদি R প্রাইম দাও, তাহলে এই পাশের R প্রাইমটা জারিত হয়ে R প্রাইম COOH তৈরি করবে। তার মানে তোমার হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন, অর্থাৎ ডাবল বন্ড ট্রিপল বন্ড কিন্তু তুমি ব্রোমিন টেস্ট এবং বেয়ার টেস্ট দিয়ে পার্থক্য করতে পারতেছো না, তুমি জাস্ট পারতেছো কি অসম্পৃক্ততা পরীক্ষা। তার মানে অ্যালকিন এবং অ্যালকাইনের আলাদা করতে গেলে আরো কিছু টেস্ট আছে। এই একটা হচ্ছে যৌগ, আর একটা যৌগ এরকম আছে, এরকম। তাহলে তুমি একটু নাম্বারিং যদি করো এটারে, এটা 1, এটা 2, এটা 3, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এখানে একটু খেয়াল করা যাচ্ছে এইটা হচ্ছে আমাদের তাহলে প্রোপাইন 1। দেখো 3টা কার্বন এবং ট্রিপল বন্ড এবং 1 নম্বরে সেটা অবস্থান, তাহলে এটার নাম হচ্ছে প্রোপাইন 1। আর এটার নাম কি ভাইয়া? 1, 2, 3, 4, 4টা কার্বন, তাহলে বিউট। আর এখানে যেহেতু 2 নম্বরে একটা আইন যুক্ত, তাহলে বিউটাইন 2 এটার নাম। তো দুইটা যৌগের মধ্যে কিছু বেসিক পার্থক্য তুমি একটু খেয়াল করো। দেখো যে এটা প্রোপাইন 1, এটাকে তুমি নাম ডাকতে পারো অ্যালকাইন 1 নামেও, আর যেটা আমার হচ্ছে বিউটাইন 2, এটাকে তুমি ডাকতে পারো অ্যালকাইন 2 নামেও। সো ব্যাপারটা হচ্ছে দেখো এই কার্বন যেটা আছে, এই যে এই বন্ধনে আমার এই কার্বন আর এই কার্বনে যেটা আছে, এই কার্বনে একটা হাইড্রোজেন যুক্ত আছে, তো এই কার্বনে একটা প্রান্তীয় হাইড্রোজেন যুক্ত আছে, মানে ট্রিপল বন্ড যেই কার্বন দুটার মাঝে আছে সেই কার্বনের একটা কার্বনে হাইড্রোজেন আছে, হ্যাঁ আছে। আর এই জায়গায় আসো ট্রিপল বন্ড যেই দুইটা কার্বনে যুক্ত আছে সেই দুইটা কার্বনে কোনো হাইড্রোজেন নাই, তাই এখানে কোনো হাইড্রোজেন নাই। এখন চিন্তা করো হাইড্রোজেন কার বৈশিষ্ট্য? হাইড্রোজেন হচ্ছে
অ্যাসিডের বৈশিষ্ট্য। তাহলে এর যেহেতু হাইড্রোজেন আছে, তাহলে এ খুব দ্রুত কোনো একটা যৌগকে হাইড্রোজেন দান করতে পারবে। যেহেতু এ খুব দ্রুত কোনো একটা যৌগকে হাইড্রোজেন দান করতে পারবে, হাইড্রোজেন যে দান করতে পারে সে কি অ্যাসিডীয়। তাহলে আমরা বলতে পারি অ্যালকাইন 1 আর অ্যালকাইন 2 এর মধ্যে আমাদের অ্যালকাইন 1 এ যেহেতু প্রান্তীয় হাইড্রোজেন আছে, তাই অ্যালকাইন 1 হচ্ছে আমাদের বেশি অম্লীয় বা হচ্ছে অ্যাসিডিক। ঠিক আছে, তো এই জিনিসটা এভাবে তুমি মনে রাখলা, এই জিনিসটা এভাবে মনে রাখলে অ্যালকাইন 1 এ যেহেতু প্রান্তীয় হাইড্রোজেন আছে এটা অ্যাসিডিক। এখন চিন্তা করো যে ভাইয়া এই যে অ্যালকাইন 1 আর অ্যালকাইন 2, তাহলে এদের মধ্যে আমরা যদি এই যে এদের মধ্যে আমরা যদি কোনো কিছু ওই যে বিকারক দিই, তারা বিক্রিয়া করবে কি করবে না? সরব বিকারকগুলো হচ্ছে এরকম, যেমন বিকারকগুলো আমাদের এরকম ডাইঅ্যামিন কপার হাইড্রক্সাইড, ডাইঅ্যামিন কপার হাইড্রক্সাইড। সো এইভাবে তুমি দিতে পারো ডাইঅ্যামিন কপার হাইড্রক্সাইড। সো তুমি ডাইঅ্যামিন কপার হাইড্রক্সাইড যেমন দিতে পারো সিলভার, ডাইঅ্যামিন সিলভার হাইড্রক্সাইড দিতে পারো, ডাইঅ্যামিন সিলভার হাইড্রক্সাইড দিতে পারো, বা সোডিয়াম দিতে পারো হচ্ছে এরকম ক্ষারের উপস্থিতিতে, মানে অ্যামোনিয়া যুক্ত বা ক্ষারের উপস্থিতিতে যদি তুমি এদের সাথে রিয়াকশন করো। তাহলে তুমি মনে রাখবে অ্যালকাইন 1 এরা সবাই রিয়াকশন করবে, কিন্তু অ্যালকাইন 2 এরা রিয়াকশন করবে না। অ্যালকাইন 1 কেন রিয়াকশন করবে? কারণ অ্যালকাইন 1 এ যে হাইড্রোজেনটা এক্সট্রা আছে, ওই হাইড্রোজেনটা ওখানে ও দান করে দিবে এই জায়গায়। তাহলে আমি যদি এখানে সেই অ্যালকাইন 1টা আনি, তাহলে এখানে কি হবে? এখানে যে যৌগটা তৈরি হবে সেটা হচ্ছে এই যে এর প্রান্তে যে হাইড্রোজেনটা আছে ওটাও বের করে দিবে, এবং এই হাইড্রোজেনের জায়গায় একটা করে ধাতু ঢুকবে। যদি আমি কপারের মানে ডাইঅ্যামিন কপার হাইড্রক্সাইড দিই, তাহলে এই জায়গায় কপার ঢুকবে হাইড্রোজেন বের হয়ে। আমি যদি এই জায়গায় ডাইঅ্যামিন সিলভার হাইড্রক্সাইড দিই, তাহলে ওই হাইড্রোজেন বের হয়ে এই জায়গায় সিলভার ঢুকবে। আমি যদি এই জায়গায় সোডিয়াম যুক্ত ক্ষার দিই, তাহলে ওই হাইড্রোজেন বের হয়ে এখানে সোডিয়াম ঢুকবে। কিন্তু এই বিকারকগুলোই আমি যদি এই অ্যালকাইন 2 এ দিই, তাহলে এখানে তো কোনো প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন নাই, তখন এটা হবে নো রিয়াকশন। তাহলে আমরা এই মাধ্যমে অ্যালকাইন 1 আর অ্যালকাইন 2 এর পার্থক্যকরণ একই সাথে করে ফেললাম, এবং একই সাথে আমরা অ্যালকাইনের অম্লধর্মিতাও টেস্ট করে ফেললাম, কারণ ও হাইড্রোজেন দান করতেছে মানে ও বেশি অম্লধর্মী। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এই যৌগগুলো কি, এই যৌগগুলো কি, এই যে যৌগগুলো আছে এগুলো কি অ্যালকিনের সাথে রিয়াকশন করে কিনা? মনে রাখবা এই যৌগগুলোর সাথে যদি আমি অ্যালকিন মানে ডাবল বন্ড দিই, এরা নো রিয়াকশন করবে। তাহলে একই সাথে তোমার যেটা হলো, তুমি এখানে অ্যালকিনের সাথে এরা কেউ রিয়াকশন করলো না, মানে অ্যালকিন এদের কারোর সাথে রিয়াকশন করলো না, তাহলে অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে পার্থক্য হয়ে গেল, কারণ অ্যালকাইন 1 তো আবার করলো, তাহলে অ্যালকাইন 1 করলো আবার অ্যালকাইন 2 করলো না। তাহলে অ্যালকাইন 1, অ্যালকাইন 2 এবং অ্যালকিন একই সাথে পরীক্ষাকরণ বা পার্থক্যকরণ করা যায় কপার, সিলভার, সোডিয়ামের ক্ষারীয় অবস্থার যৌগ দ্বারা। ঠিক আছে, সো এরই মাধ্যমে আমাদের ক্লাস আজকে শেষ হয়ে গেল। তুমি চাইলে যৌগগুলোর একটু কালার মনে রাখতে পারো।